সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমি নাদিয়া হোক, পুরো আড্ডা জুড়ে আপনাদের সাথে আছি এবং আমাদের সাথে তিনজন চমৎকার বন্ধু আছে। তার আগে আজকের টপিকটা জানিয়ে নিই। আমাদের আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং। আমি জানি অনেকেই আছেন এই টপিক নিয়ে আড্ডা দেওয়ার জন্য তাড়াতাড়ি জুমে চলে আসবেন এবং জুম আইডি পাসওয়ার্ড তো সবসময়ের মতোই স্ক্রিনে দেওয়া থাকে। আমি আজকে টপিকটা আগে জানিয়ে দিই। ইচ্ছে থেকেই স্বপ্ন জয়। আমাদের আসলে ইচ্ছে থাকলে, একটা প্রবাদ আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়। সো ইচ্ছে থেকেই কিন্তু আমরা স্বপ্নটাকে জয় করতে পারি যদি ইচ্ছেটাকে আমরা বিশ্বাসও করি, তাহলে স্বপ্ন পূরণ অবশ্যই হবে। আমাদের সাথে যে তিনজন বন্ধুরা আছেন তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন মাশকুরা রহমান রিদম, সহকারী অধ্যাপক, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তার পাশেই আছেন কাউসার জাহান মেরিনা, সংবাদ উপস্থাপিকা। একেবারে শেষের দিকে আছেন মিতালি দাস, স্বত্বাধিকারী মিতালি বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার। কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনি? হ্যাঁ, খুবই ভালো আছি। আজকের টপিকটা তো অনেক ইন্টারেস্টিং, এই জন্য একটু বেশিই ভালো লাগছে। তবে আগে যাব হচ্ছে আমরা আপনাদেরকে নিয়ে একটু কথা বলি, আপনাদের সম্পর্কে একটু জানতে চাই। আপু, এই যে আপনি এসেছেন মানে একেবারে টিচিং প্রফেশনে, হ্যাঁ, খুব আগে থেকেই কি ইচ্ছে ছিল যে সবসময় টিচিং প্রফেশনে আসবেন, নাকি অন্য প্রফেশনে যাওয়ার ইচ্ছে ছিল? অনেক ধন্যবাদ আপু। আমি প্রথমে একটু বলে দিই, আমি আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আছি, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে। আসলে হয় কি আপু, শিক্ষকতা আসার ইচ্ছাটা যে আগে থেকেই ছিল বিষয়টা আসলে ওরকম না। আমি আমার মাস্টার্স পরীক্ষার পরে আমি জয়েন করি সময় টেলিভিশনে। সেখানে আমি ছিলাম, সেখানে আমি প্রোডাকশনে ছিলাম এবং আমি কাজ করতাম আফরোজা চৈতি আপুর সাথে। আপুর সাথে আমি 3টে প্রোগ্রামে আপুর সহযোগী হিসেবে কাজ করতাম। তারপরে আসলে আমি 2013 সালে আইসিএসআর স্কলারশিপ নিয়ে চলে যাই ইন্ডিয়াতে পড়তে। সেখানে আমি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ফিল্ম এডিটিংয়ের উপরে পড়ালেখা করি। চমৎকার। তো সেখান থেকে শেষ করে আসার পরে যখন আমি দেশে আসি 2017 সালে, আমার শেষ হচ্ছে এমন একটা অবস্থা, তখন এই সার্কুলারটা হয়। আমার হাজব্যান্ড সার্কুলারটা দেখে, আচ্ছা, উনি দেখে আমাকে বলেন অ্যাপ্লাই করো। আমি বলি আমি শিক্ষকতার পেশায় যাব না। আমি একদম মুখের উপর বলি আমি যাব না, মানে একদম সাথে সাথে আমি যাব না। ও বলে যে কেন যাবে না? আমি বলি যে দেখো, আমি স্টুডেন্ট অবস্থায় আমার টিচারদের যে পরিমাণ গালিগালাজ বকাবকি করেছে, আমাকে আমার স্টুডেন্টরা করবে, আর আমি প্রচন্ড রাগী রক্তটা, আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি পারবো না, স্টুডেন্টদেরকে আমি একদম মেরে ফেলবো। টিচার হতে হলে একটু ঠান্ডা। পরে ও আমাকে বললো যে তুমি কিছু করা লাগবে, তুমি অ্যাপ্লাইটা করো, বাকিটা যদি হয় হলো, না হলে নেই। সম্পূর্ণ ওর ইচ্ছাতে, আমার হাজব্যান্ডের ইচ্ছাতে আমার অ্যাপ্লাই করা এবং উপরওয়ালার রহমত, মা বাবার দোয়া আশীর্বাদ সব কিছুতে আমার এই শিক্ষকতায় পেশায় আসা এবং ভালো লাগা শুরু হওয়া। বাহ বাহ, এটাই হচ্ছে কথা। আপনি যখন আপনার কাজকে ভালোবাসবেন এবং আপনার কাজের ক্ষেত্র আপনার ভালো লাগবে, তাহলে কিন্তু ওই জায়গা ছেড়ে আর কোথাও যেতে ইচ্ছে করে না, তাই না? একদম। আমি শিওর আপনি খুব ভালো একজন টিচার এবং ঠান্ডা মেজাজের হয়ে গেছেন, তাই না? হতে হয়, মানে আমরা এক্সপিরিয়েন্সের সাথে সাথে একটু দেখা যায় ওই রকচটা ভাব, একটু শর্ট টেম্পার্ড, এই ব্যাপারটা আস্তে আস্তে কিন্তু যায়। হ্যাঁ, খুব যে পারি তা না, এখনো মাঝে মাঝে বলি দিই যে মেরে ফেলে দেবো, ছুঁড়ে ফেলে দেবো। সিরিয়াসলি আমার স্টুডেন্টরা জানে, আমার এক স্টুডেন্ট আপনাদের এই প্রোগ্রামের সাথেও সে সংযুক্ত আছে, আমার স্টুডেন্ট। সে খুব ভালো বলতে পারবে, সে তো দেখছে এখন, সে খুব ভালো বলতে পারবে ম্যাডাম কি করে ক্লাসে। বাহ, আরো শুনবো। হ্যাঁ আপু, আপনার কাছে আসি। আমি ছিলাম ব্যাংকার, তো আমার মা প্রায় নিউজ দেখতো, নিউজ খুব পছন্দ করতো। তখন থেকে একটা ইচ্ছা ছিল নিউজ পড়ি আমার মাকে দেখাবো। তখন থেকে নিউজ থেকে বাসায় প্র্যাকটিস করতাম, কোনো মানে কোর্স করি নেই, বাট লাকিলি আমি হয়ে গেছি নিউজ প্রেজেন্টার চ্যানেল আইতে। আমার ফার্স্ট অডিশন ছিল, তো প্রায় প্রথম অডিশনে সিলেক্ট হয়ে গিয়েছিলাম। তখন থেকে এই যে পড়ে যাচ্ছি এবং আমার খুব ভালোবাসা একটা জায়গা, আমার খুব ভালো লাগে নিউজ পড়তে, নিউজ দেখতে, থাকতে চাই এর সাথে। চমৎকার। এই যে কাজের ফাঁকে ফাঁকে আমরা থাকে না, একটু মি টাইম পাওয়ার চেষ্টা করি, একটু ঘোরাঘুরি করার চেষ্টা করি, অনেকের আবার হবিও থাকে। আপনার এরকম কোনো হবি আছে কিনা? আমার আমি গান ভাল লাগে, গান গাই, গান শুনি। আচ্ছা। বা পাশাপাশি আমার বিজনেস করতে ইচ্ছা করে, বা বিজনেস করিও, আমি অনলাইনে করি।
এই তো অনলাইনে বিজনেস করেন, একটু বলেন এই বিজনেসটা নিয়ে একটু বলেন। মেইনলি ড্রেসের বিজনেস করি, বিভিন্ন ধরনের শাড়ি বা ড্রেস যেগুলো আছে এখন মানে যুগের সাথে যেগুলো আপডেট হওয়া যায় এভাবে করতে চাই, মানে একদম ট্রেন্ডি থাকেন। যেহেতু আমি ম্যারিড, আমার দুটো বেবি আছে, তো আমার ইচ্ছা যে আমি কিছু না কিছু করবো, কারণ প্রত্যেকটা মেয়ের কিছু একটা কর্মসংস্থান থাকা দরকার। সবসময় তো নিউজে যেতে পারছি না, অনেক সময় ফ্যামিলির জন্য এত ছুটি থাকতে হয়, তো পাশাপাশি কিছু একটা পাশাপাশি করার চেষ্টা করি যে এই কাজে যেন আমার জন্য একটা আইডেন্টি থাকে যে আমি কিছু একটা করতেছি। এখন আসলে সবাই কিছু না কিছু মানে একটা প্রফেশনে কেউ আটকে নেই, তাই না? দেখা যাচ্ছে ঠিক আছে আমি জব করছি, ছোটখাটো একটা বিজনেস করি, এটা কিন্তু খুব মজাও লাগে, তাই না? আর দেখা যায় সারাক্ষণ একটু বিজি থাকলে মনটাও ভালো থাকে। আমি জানি না আপনাদের কেমন লাগে, আমার খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগে, এটাই উচিত একটা মেয়ের। তারপর দেখা যায় না যে বিয়ের পরে বাচ্চার পরে সবকিছু থেকে আবার লিভ নিতে হয়, তা আমি চাইছি লিভের পাশাপাশি কিছু একটা করি। আর পাশাপাশি আমি এখন পড়াশোনাও করতেছি, আমি হচ্ছে সিএর স্টুডেন্ট, আমি যে পরীক্ষা দিব নেক্সট মান্থে আমার এক্সাম, আমার এরকম প্রিপারেশন তেমন নাই, তারপরেও চেষ্টা করতেছি পড়ার, কারণ আমার দুইটা বেবি, একটা হচ্ছে আপনার 5.5 বছর, একটা হচ্ছে 8 মাস, তো দুইটাকেই রেখে আমার পড়াশোনা, নিউজ, বিজনেস সব একসাথে করতে হচ্ছে। বাহ বাহ, চমৎকার। এই যে আমরা সব আসলে চাইলেই করতে পারি, তাই না? স্বপ্নটাও এরকম, মানে ইচ্ছে থাকলেই কিন্তু উপায় হয়। হ্যাঁ, স্বপ্নের জয় হবেই হবে, তাই না? মিতালি দিয়ে আপনার কাছে আসি, এই যে আপনার বিউটি পার্লার নিয়ে, হ্যাঁ আপনি হয়তো অনেক দিন ধরে কাজ করছেন, সো প্রথম যে শুরুটা করলেন এটা কি কারো ইন্সপিরেশন থেকে, নাকি নিজে নিজেই আগে চিন্তা করেছেন যে না আমি একটা বিউটি সালুন দেব এবং এটা নিয়েই কাজ করার ইচ্ছা আমার, এরকম কিছু কি ছিল মনে? হ্যাঁ, আমি আসলে ছোটবেলা থেকেই সাজগোজের প্রতি একটু মনোযোগ বেশি ছিল, আমার খুব ভালো লাগতো। আমি তো মফস্বলের মেয়ে, আমার এলাকায় আমার গ্রামের বাড়িতে যত বাড়িতে মানে বিয়ে শাদী হইতো আমি ছাড়া কারো বউ সাজ হইতো না। ওরে বাবা, কিছু কিছু কিন্তু থাকে প্রত্যেক জায়গায়, তাই না? মানে এই যে গ্রাম এলাকায় কিন্তু অনেক সময় আছে ওই যে দলাদলি একটা বিষয় থাকে, দলবদ্ধতা আগে ছিল, তো ওইরকম হইলে কেউ এই পার্ট কেউ এই পার্ট, তো এই পার্টের মানুষ এই পার্টের কোনো অনুষ্ঠানে যাবে না। এখন বউ সাজাবে কে? রাত্রিবেলা সব মুরব্বীরা আছেন যারা মানে দুই পার আলাদা, এই পারের মানুষ এই পারে আসবে, মানে এইদিকে এক পার্টি এইদিকে এক পার্টি, একটু মেকআপ করে দেখতে হয় উনি কেমন সাজে, যাওয়া যাবে না। তো মুরব্বীরা কি করতো যে এখন তো ও ছাড়া তো বউকে সাজাবে, বা অনেকেরই একটা আগ্রহ থাকে যে উনি আমাকে সাজাবে বা সাজাতে হবে, তখন আমার বাসায় গিয়ে বললো যত মেয়ে মানুষ বিয়ে হইলে তো এমনিতেই আরেক ঘরের বউ হয়ে যাবে, ওরে তো আর ওইগুলোর মধ্যে ধরা যায় না, ওরে একটু দাও। তো সামনের রাস্তা দিয়ে দরজা দিয়ে ঢুকলাম, পিছনের দরজা দিয়ে আবার বের হইতাম বউটু সাজাইয়া। তো পাশের বাড়ির মেয়েদের চুল কেটে দিতাম, সাজিয়ে দিতাম। মানে আপনি এটা কি নিজে নিজে শিখেছেন? হ্যাঁ, প্রথম যখন আমার ইচ্ছেটা আপনাকে বলছি, তো এরকম করতাম, করতে করতে এক সময় মনে হইতো আমার যদি একটা পার্লার হইতো, তখন মনে হইতো আমার মানে বিয়ের আগ থেকেই স্বপ্ন ছিল আমি বিজনেসম্যান হাজবেন্ড হবে আমার। আমার মানে চাকরিজীবী ওইগুলো আমার পছন্দ হইতো না বিয়ের সম্বন্ধ আসলে, মানে হাজবেন্ড হতে হবে বিজনেস পারসন। ভালো, তো বিজনেসম্যান হলে আমি বিজনেস করতে পারবো, ওইরকম। পার্লারের পাশ দিয়ে গেলে মনে হইতো আমার যদি একটা পার্লার হইতো, তো পার্লার সাজলে তো মানুষ আরো সুন্দর হয়, আরো ভালো কিছু পারতাম এইভাবে। তো প্রথম একদিন কি করছি, পার্লারে আসছি, আইসা দেখলাম প্যানকেক দিয়ে তখন সাজানো হইতো, তো প্যানকেকটা তো প্যানকেকের একটা তুলে দিয়ে দিতে হয়, ওইটা তো আর আমি চিনি না। আমি কি করছি, বাসায় গিয়া বউ সাজাবো ওইগুলা কিনে নিয়েছি, নিয়ে বউ এই যে ফেস পাউডারের যে ইয়েটা আছে না, ওইটা ভিজাইয়া দিয়া দিছি, হয় নাই। এখনো মনে আছে। তারপর কি করলাম, আমি যেভাবে সাজাই ওইভাবে সাজাই টাজাই দিলাম। তো তারপর বিয়ে হইলো, বিয়ের পর আমার হাজবেন্ড আমাকে খুব খুব সাপোর্ট করছে, ওনার সাপোর্টে আমি ভারতে ঘুরতে যাই, আমার মামার বাড়ি শিলংয়ে। তখন আমার মামার তো বোনের পার্লার আছে, ওর সাথে পার্লার যাইতো, মানুষ যায় হানিমুন করে ঘুরে, আর আমি এই প্রতিদিন পার্লারে গিয়ে বসে থাকতাম। তো ওইটা নিয়ে আমাদের দুজনের মধ্যে হ্যাঁ ঝগড়াঝাটি হইতো। তো যে ঘুরতে আসলাম, তুমি পার্লারে গিয়ে বসে থাকো, আমার খুব ইচ্ছা যে ওরা কি এত ইচ্ছে ছিল। তো এখানে যাওয়ার পরে মোটামুটি অনেকগুলা কাজই শিখছি। দেশে আসার পরে একটা পার্লারে সবসময় যাওয়া আসা করতাম। তো ওই বাবি বললো যে আমার পার্লারটা বিক্রি করে দিব, আপনি তো অনেক কাজই জানেন, তাহলে টুকিটাকি যা আছে ওইগুলা শিখে নেন। উনি আবার ভালো চুল কাটতো। তারপর সেই বাসায় গিয়ে বললাম যে আমার 30,000 টাকা লাগবে,
কি করবা যে আমার টাকার দরকার আছে, ওই টাকায় না ওই পার্লারটা আমি কিনে নিলাম। ওকে, তো কিনে নিলাম 30,000 টাকা, 30,000 টাকা দিয়া উনি কিছুই দেয় নাই, এই পার্লারটাই দিচ্ছে। তখন বুঝিও না ওইটা যে সিকিউরিটি দিতে হয় বা ওই কি মালপত্র ওইগুলা বুঝা রাখতে, ওইগুলা আমি আসলে বুঝি না, বিজনেস করি নাই তো, কখনো জবও করি নাই, কিছুই না। তো কিনে নিলাম, উনি সব নিয়ে চলে গেছে, একেবারে শূন্য ছিল পার্লার। আচ্ছা যাই হোক, ওইখান থেকে আমি একটু 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 করে আগাইতেছি। এর মধ্যেই আমার হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্টে মারা যান। তো 8 ইয়ার্স আগে। তো উনি মারা যাওয়ার পরে তো আমি 3 মাস প্রায় পাগলের মতো অসুস্থ ছিলাম, যে আমি মরেও যেতে পারি আবার পাগলও হইতে পারি, মানে এই অবস্থা। আর আমার একটা ছেলে ছিল 3-3.5 বছরের, প্লেতে পড়তো। তো তারপর আমার শুরু হয় জার্নি, মানে শুরুটা আমার সহজ ছিল, জার্নিটা অনেক কঠিন। মফস্বলের মেয়ে, অনেক বাধা বিপত্তি চড়াই উতরাই পার করে, অনেক পরিশ্রম করে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। সেটাই। আপনার মানে ছেলের বয়স এখন কত? ছেলে এখন ক্লাস 9-এ পড়ে। 9-এ পড়ে। এখন আমাকে অনেক কাজে সহযোগিতা করে, পাশাপাশি আমাকে অনেক সুপরামর্শ দেয়। বাহ, চমৎকার। মানে আমার মা আর আমার ছেলে সব সময় আমার সাথে আছে, অনেক সাপোর্ট করে আমার। বাহ, মানে এখন আমার একটা লেডি জিম সেন্টার আছে, তারপর আমার বিউটি পার্লার আছে, একটা ট্রেনিং সেন্টার আছে। আমি আবার একটা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, সব মহিলাদের নিয়ে একটা সংগঠন, স্মার্ট ওমেন্স অ্যাসোসিয়েশন। এই যে ওনার কথাগুলো শুনে মানে আজকে একদম পারফেক্ট বন্ধু উনি আমাদের স্টুডিওতে এসে যে আড্ডা দেওয়ার, উনি যেভাবে বলছেন, হ্যাঁ আসলেই তো, মানে ইচ্ছে থাকলে উপায় হয়। ওনার শুরুটা প্রথম দিকে একটু ইজি হয়ে গিয়েছিল, তাই না? যে হ্যাঁ একটা পার্লার মোটামুটি একটা জায়গা পেয়ে গেছে, কিন্তু মাঝখানে গিয়ে একটা ধাক্কা। এটা পুরো ফিল্মি একটা ব্যাপার না, শুনতে খুব ফিল্মি মনে হচ্ছে, কিন্তু বাস্তব কাহিনী। যে তারপরে উনি একটা বাচ্চাকে নিয়ে এতটুকু আসতে পেরেছেন, এখন মানে মাশাআল্লাহ উনার বিজনেস। আমার হাজবেন্ড অনেক সাপোর্ট করেছে, আমি উনারে মানে শ্রদ্ধা মিস করেন আর কি, প্রতিটা মুহূর্তে। মানে আসলে আপনার কথা শুনে এখন আমাদেরই মানে খুব খারাপ লাগছে যে এই সিচুয়েশনে। তারপর একটা জিনিস ভেবে ভালো লাগছে যে উনি এত স্ট্রং, হ্যাঁ মানে এত সুন্দরভাবে নিজে উতরে আসতে পেরেছেন। আসলেই না আপা, ইচ্ছা থাকলেই কিন্তু উপায় হয়। থাকলেই হয় আসলে। কারণ হয় কি, যে যেমন আমাদের এখানে ওনারটাই যদি বলি, যে উনি যখন একা একদম হাজবেন্ড মারা গেছে, উনি যেমন বললেন যে উনি প্রায় মাস 3-এর মতো পাগল ছিল, উনি বাঁচবেন কি বাঁচবেন না উনি জানছেন না, সেই জায়গা থেকে ওনার যে আশাটা। তো চিন্তা করতাম রাত্রিবেলা দিন রাত, আমি কিছুই বুঝতাম না। আমার মনে হতো কিভাবে একটা মানুষ মরতে পারে, মানে মরে যাব আমি কিভাবে মরতে পারি। আমি কতদিন ফ্যানের সাথে আমি কাপড় ঝুলাইছি। মানে বিয়ের বয়স কত ছিল? মানে 10 বছর আগে। আচ্ছা, ও মাই গড। মানে ওই জায়গা থেকে এখানে আসা, ইটস রিয়েলি রিয়েলি টাফ। সো আমি আমার বন্ধুদেরকে বলতে চাই, এরকম আমাদের সবার কিন্তু উতরে আসার অনেক অনেক গল্প আছে, যে গল্পগুলো আমরা আসলে শুনতে চাই আপনাদের কাছ থেকে। সেই গল্পগুলো শোনার জন্য কি করতে হবে? আপনাদেরকে জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আর যখন জুমে আসবেন, এটা নতুন বন্ধুদের জন্য বলছি, যারা নতুন জয়েন করবেন তারা অবশ্যই মোবাইলটাকে এইভাবে ধরে কোনো একটা স্টেবল জায়গায় রাখবেন। এবং আরেকটা বিষয়, আপনারা অনেকে জুমে জয়েন করে ক্যামেরাটা অন করেন না। ক্যামেরা অন না করলে আমরা কিন্তু আপনাদেরকে একদম দেখতে পারবো না, অন এয়ারেও আসতে পারবেন না। সো দেরি না করে তাড়াতাড়ি জুমে চলে আসুন। এখন নিয়ে নিচ্ছি একটি বিরতি। আবারও ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের আড্ডা অনেক 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 বেশি জমে গেছে, কারণ এত সুন্দর করে সবাই তার ইচ্ছের কথাগুলো বলছে, খুব ভালো লাগছে শুনতে। আপনারা এসে তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যান, আড্ডা কিন্তু জমবে আরও বেশি। আচ্ছা, আপুর কাছে আসি। ছোটবেলা থেকে থাকে না আমাদের বিভিন্ন ধরনের ইচ্ছে থাকে, হ্যাঁ এক এক বয়সে এক এক রকম ইচ্ছে থাকে। যেমন আপনি কলেজে যখন পড়তেন, হ্যাঁ দেখা যেত ছোটখাটো ইচ্ছে, এগুলো আমাদের কাছে অনেক বড়, হ্যাঁ। সো এরকম কখনো কোনো ইচ্ছে পূরণে কি কখনো বাধা এসেছিল? বাধা এসেছিল বলতে একদম ছোটবেলার ক্ষেত্রে যদি বলি, একটু ইন্টারেস্টিং একটা গল্প বলি, প্লিজ শুনতে চাই। যখন খুবই ছোট, আমি ক্লাস 2-3 এমন হবে, আমার মনে আছে আমার ভাইয়া
চশমা পরতো। তো আমি যেটা করতে, আমার আব্বুও চশমা পরেন, তো আমি যেটা করতাম যে পরীক্ষার প্রশ্ন থাকে না, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম পরীক্ষার যে প্রশ্ন, আমি আয়নার সামনে বসে বসে যেভাবে করে খবর পড়ে, তখন তো বিটিভি দেখতাম। বিটিভি ছাড়া তো আর কোনো টিভি চ্যানেল ছিল না তখন, ছোটবেলায় আমি ঠিক বিটিভির মতো। বিটিভিতে কি হতো যে একটু করে ক্যামেরার দিকে তাকাতো আর নিচে কাগজে দেখতো, ক্যামেরার দিকে তাকাতো আর কাগজে দেখতো। আমি ঠিক সেভাবে করে আয়নার সামনে বসে বসে আয়নার দিকে তাকাতাম আর কাগজে প্রশ্ন পড়তাম, তাকাতাম আর প্রশ্ন পড়তাম। খুব ইচ্ছে হতো যে আমি যদি খবর পড়তে পারতাম, এরকম খুব ইচ্ছে হতো ছোটবেলায়। তারপরে যে হয় না যে আস্তে আস্তে যখন বড় হই তখন জায়গাগুলো একটু একটু বদল হয়। আমার আব্বু যেহেতু আর্মিতে ছিলেন, ক্যান্টনমেন্টে থাকা, তো দেখা গেছে এক এক জায়গায় গিয়ে গিয়ে এক এক রকমের অভিজ্ঞতা হওয়া। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। নতুন নতুন বন্ধু, কিন্তু এটা দুঃখেরও আছে, বন্ধুত্ব হতে হতেই শেষ, হতে হতেই দেখা গেছে যে বদলি চলে যেতে হবে, এরকম হয়। তো সেরকম আসলে বাধা বলতে ওরকম মানে ঠিক আটকে যাওয়া সেরকম ঠিক না, কিন্তু একটা কিছু কিছু জায়গায় যেটা আছে যে যেহেতু মেয়ে, আমি যখন আইসিএসআর স্কলারশিপ নিয়ে যখন ইন্ডিয়াতে পড়তে যাব, আমার আম্মু বাধা সেটা বলবো না, কিন্তু একটা না গেলে ভালো এরকম, কারণ মেয়ে একা গিয়ে থাকবো ইন্ডিয়াতে, কিভাবে থাকবো না থাকবো, একটা টেনশন। আর যেটা খুবই যে আমাদের মেয়ের তখনও বিয়ে হয়নি, মেয়ের বিয়ে কবে হবে, বয়স হয়ে যাচ্ছে, মাস্টার্স কমপ্লিট করা একটা মেয়ে, কারণ তখন আমি যাচ্ছি পড়ালেখা শেষ করে আসতে আসতে 3 বছর, বয়স আরো 3 যোগ হচ্ছে বর্তমানের সাথে, কবে কি হবে না হবে সবকিছু মিলিয়ে দেখা গেছে যে একটু দোটানার মধ্যে থাকা। কিন্তু আমার আব্বু ভাইয়া আম্মুকে বোঝালো, আমার সবকিছু বুঝিয়ে, তখন আমার ভাবি, এটা একটু আমাকে না বললেই না, আমি একটু আগে আমার হাজবেন্ডের কথা বলেছি, আমার মা বাবা তো আছে ডেফিনেটলি, তার সাথে আমার ভাবি, মানে আমি এই মানুষটার কথা যদি বলি, এই মানুষটা এমন, আমি যদি মানে বাহিরে খুব কাউকে খুনও করে আসি, আমার ভাবিকে এসে যদি বলি, ও আমার সব কথা জানে, ও আমার পরিবারে আসার পর থেকে আমার জীবনে এমন কোনো ঘটনা নেই যা ও জানে না, ও আমার বন্ধু, ক্রাইম পার্টনার, এক্স্যাক্টলি। তো আমি যদি ওকে বলি যে ভাবি আমি না অমুক জায়গায় অমুককে মেরে ফেলে চলে এসেছি, ও বলবো কি ভাত খাইছিস দুপুরে? আমি না ভাবি, বস পাঙ্গাস মাছ রান্না করছি, তোর প্রিয় ভাত খা, তারপরে শুনবো। ও হচ্ছে এমন একজন মানুষ যার সাপোর্টে আমি এত দূর মানে এত দূর, যে আমাকে সবসময় বলে তুই যা, তো আমি আছি। আমার হাজব্যান্ড একজন, এখনো পর্যন্ত সব কিছুতে তুমি যাও তো আমি আছি। মা বাবা তো আছে ডেফিনেটলি, ওনাদের কথা আলাদা করে আসলে আর কি বলবো। তবে যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব ড্রামা ডিপার্টমেন্টে, আমি জাহাঙ্গীরনগরের নাটক ও নাট্যতত্ত্ব থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা। তো যখন জাহাঙ্গীরনগরে অনার্সে ভর্তি হব 2006 সালে, আমার ভর্তি হওয়া নিয়ে খুব একটা চ্যালেঞ্জ ছিল। আমার মা একদমই রাজি ছিলেন না, মানে এই সাবজেক্টে পড়া একদমই রাজি ছিলেন না। হ্যাঁ, আমি এটা ভাবছিলাম, মানে ওই সময়টাতে কিন্তু আমাদের প্যারেন্টস, মানে যেগুলো হচ্ছে খুব কমন সাবজেক্ট, ওগুলোর বাইরে ভাবতে পারতেন না। এখন যেরকম এই যে আপনার স্টুডেন্ট যে এখানে আছে, যেমন ওরা ভাবতে পারছে, কিন্তু মানে এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়েছে। ফিল্ম এন্ড মিডিয়াতে অনেকেই পড়াশোনা করছে, কিন্তু ওই সময়টাতে এটা ভাবা, মানে কেন তুমি এটাতে পড়বা, পড়বে তুমি, তার থেকে আমাকে এটাও বলা হয়েছিল তুমি জাহাঙ্গীরনগরে নাটক ও নাট্যতত্ত্বে না পড়ে তুমি জাতীয়তে তুমি চান্স পেয়েছো, সেখানে ভর্তি হও। না, আমার কথা হচ্ছে না, আমি জাতীয়কে ছোট করছি না, আমার কথা হচ্ছে যে আমি জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছি, আমি কেন পড়বো না জাহাঙ্গীরনগরে। আমি যখন পড়েছি, আমি যখন ভর্তি হয়েছি জাহাঙ্গীরনগরে, আমার আম্মুর কন্ডিশনই ছিল তুমি রিঅ্যাডমিশন দেবে, এই কন্ডিশনে তুমি যদি রাজি হও আমি তোমাকে ভর্তি হতে দেব। আমি বললাম আচ্ছা ঠিক আছে দেব। আর আপনার বাবা? আমার আব্বু এর মধ্যে খোঁজ নেওয়া শুরু করলেন, শুনলেন ঢাকা ভার্সিটিতে এই ডিপার্টমেন্ট আছে এবং খুব ভালো ভালো মানুষরা আছে, জাহাঙ্গীরনগর এই সাবজেক্টটা অনেক পুরাতন, এখানে থেকে সবাই পড়ালেখা করে বের হয়েছে, সবাই ভালো করছে। আব্বু বললেন আচ্ছা ও ভর্তি হোক না, মানে বাবারা থাকে না মেয়েদের প্রতি সফট, ভর্তি হোক না এরকম। তারপর যখন ভর্তি হলাম, একটা বছর সত্যি কথা বলতে জাহাঙ্গীরনগরের ড্রামা ডিপার্টমেন্টটাকে একটা বছরে এত ভালোবেসে ফেললাম। সিনিয়র জুনিয়র এত একটা আন্তঃসম্পর্ক না, মানে সিনিয়র আমার সিনিয়র লুনা আপু, আমি যখন ফার্স্ট ইয়ারে লুনা আপুরা তখন মাস্টার্সে, লুনা আপুদের মাস্টার্সের প্রোডাকশনে তখন আমরা কাজ করছি বাচ্চা বাচ্চা ক্যারেক্টারে, এবং এত আদর, এত ভালোবাসা, সবকিছু এত আন্তরিকতা। আমি আর সেকেন্ড টাইম অ্যাডমিশন দিলাম না, কোথাও দেইনি, আমি জাহাঙ্গীরনগরে পড়ছি। আম্মু খুব রেগে গেল,
তুমি কথা দিয়ে কথা রাখলে না। এবং এই রাগটা আম্মুর অনেক দিন ছিল। আমার জাহাঙ্গীরনগরে 4 বছরে আমাদের যে ইয়ার প্রোডাকশনগুলো হয়, আমাদের প্রত্যেকটা ইয়ারে এক একটা করে নাটক বানাতে হয়। সেই অভিমান থেকে আম্মু হয়তো আজকে আমার প্রোগ্রাম দেখছে, আম্মুকে বলেছিলাম কালকে রাতে আম্মু আজকে আমার প্রোগ্রাম আছে, আম্মু হয়তো প্রোগ্রাম দেখছে এখন। আম্মু কখনো আমার কোনো প্রোডাকশনে দেখতে যায়নি, কখনো না। আচ্ছা, আমার বাসা খুব কাছে, আমার বাসা জাহাঙ্গীরনগর থেকে খুব বেশি হলে 20-25 মিনিটের দূরত্ব, খুবই কাছে। আচ্ছা, আম্মু কখনো যায়নি, কখনো না। আমি বারবার বলেছি আম্মু এটা আমার শেষ প্রোডাকশন, তুমি আসো, আমি ও সমস্ত দেখতে যাব না, কখনো যায়নি। আমি কেন বারবার ভাবির কথা বলছি, আমাদের ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে শো হয়েছিল। সেই শোতে আমি আমার ভাবিকে বলেছিলাম যে ভাবি আমার শো আছে। আমার ভাবিও আর্মিতে গাইনোকোলজিস্ট, লেফটেন্যান্ট কর্নেল। আচ্ছা আচ্ছা। তো আমার ভাবি তখন ফার্স্ট প্রেগনেন্সি, তার সম্ভবত তখন 7 কি 8 মাসের প্রেগনেন্ট তখন সে। আমার ভাইয়াকে নিয়ে সে ওই 7 কি 8 মাসের প্রেগনেন্সি অবস্থা, খুব গরমের সময় ছিল, ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে চলে গেছে আমার নাটক দেখতে। ওয়াও! পুরোটা আমি নাটক শেষ করে আমি দেখি দর্শক গ্যালারি থেকে একটা মানুষ এত বড় একটা পেট নিয়ে টুক 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 করে একটা মানুষ হেঁটে আসছে। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম, আমার ভাবি এসছে। তো আম্মুর এই অভিমানটা অনেক দিন ছিল, আম্মুর অভিমানটা, কারণ আম্মুর একটা ছিল যে এই সাবজেক্টে পড়ালেখা করে কিছুই হবে না, কি করবে। তারপরে যেটা সত্যি কথা, অনেক কিছু ফেস করতে হয়েছে আমার আম্মুকে, মেয়েকে বিয়ে দিবে কি করে। হ্যাঁ, এই যে এই পয়েন্টটা, মানে এইটা আমাদের দেশে আগে আরো বেশি, যে সময় যে সময়কার কথা বলছেন, যে সময় একটা চ্যানেল ছিল, আস্তে আস্তে আমরা ওই সময় থেকে তো বড় হচ্ছি, তাই না? 90s কিড, হ্যাঁ, 80s এ জন্ম, 90s এ আমরা আস্তে আস্তে বড় হচ্ছি অ্যাকচুয়ালি। সো ওই সময়টা এত ডিফিকাল্ট ছিল, মানে কি বলবো, এই যে মানুষজন যা বলতো, আশপাশের মানুষ যা বলতো, আমাদের প্যারেন্টস ওই হিসেবেই কিন্তু আমাদেরকে ট্রিট করতো, যে এই জায়গায় পড়তে যেতে হবে না, ওই জায়গা ভালো না, এদের সাথে মিশবা না, এইটা দেখবা না, এমনকি এইভাবে চলবা না, এই সাবজেক্টে পড়া মেয়েকে বিয়ে করা যাবে না। সিরিয়াসলি, হ্যাঁ, আই নো দ্যাট। এই সাবজেক্টে পড়া মেয়েকে বিয়ে করা যাবে না। হ্যাঁ, ওরা সব সময় এগুলো নিয়েই থাকবে, ওরা পাগল। একদমই তাই, এগুলো পাগল। বিয়ে করা যাবে না, নিউজ প্রেজেন্টার কেমন না কেমন ক্যারেক্টার বিয়ে করা যাবে না। আসলে কিন্তু আমরা কেউ পালারে মেয়েদেরও বিয়ে করা যাবে না, মানে আসলে প্রশ্ন হচ্ছে তাহলে বিয়ে করা যাবে কোন মেয়েদেরকে, প্রশ্ন কিন্তু সেটা যে কোন মেয়েদেরকে বিয়ে করা যাবে। ওখানে থাকে না ডুজ এন্ড ডোন্টস, ওখানে একটা ক্যাটাগরি ফিক্স করা উচিত আসলে, যে এই মেয়েদেরকে বিয়ে করা যাবে, এদেরকে বিয়ে করা যাবে না। তো ওই সব কিছু মিলিয়ে আসলে মানে মায়েদের টেনশনটা কিন্তু একদমই আলাদা, বাবাদের সাথে কিন্তু মেলে না, একদম মেলে না। মানে ওনাদের টেনশনটা হচ্ছে মান সম্মানের একটা জায়গা থেকে আসে, যেখানে হচ্ছে সবকিছু আসলে উনাদেরকে ব্যালেন্স করতে হবে, এটাই উনারা মনে করেন, এবং সেইভাবে কিন্তু এতদিন পর্যন্ত চলে আসছে, তাই না? একটা সাইকেলের মতো চলে আসছে। মনে করেন আপনার মা এই জিনিসটা পেয়েছেন আপনার নানুর কাছ থেকে, আপনার নানু তার মায়ের কাছ থেকে, এইভাবে করতে করতে কিন্তু এই জেনারেশনে এসে যখন আমরা মা হয়েছি, আমাদের জাস্ট কয়েক বছর আগের কথাও বলছি, যারা মা হয়েছেন তারা কিন্তু কিছুটা হলেও বুঝতে পারে, তাই না? যে আমার ছেলে বা আমার মেয়ে এটাই স্বপ্ন দেখছে, এইভাবে এটাই তার ইচ্ছা, ঠিক আছে, ওকে এই প্রফেশনে যেতে দেই। এখন যেমন অনেকে শেফ হচ্ছে, তাই না? ভালো ভালো ফ্যামিলি থেকে একদম খুব ভালো শেফ হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আগে হলে কি হতো, নিজেও শেফের কোর্স করেছি, আগে হলে কি হতো যে তুমি শেফে, মানে শেফ হবা, রান্না করবে, তুমি রান্না বাবুর্চি মনে করে, যারা বাবুর্চি হবা, বাবুর্চি হবা, এক্স্যাক্টলি বাবুর্চি হবা, হ্যাঁ, নেগেটিভ কথা বলে, যেটা আসলে শুনতে ভালো লাগে না একদম। হ্যাঁ, আপুর কাছে আসি, আপনার কি মনে হয় এই যে এখনকার, আমি যেটা বলছিলাম, এখনকার ছেলে মেয়েরা আসলে স্বপ্ন কি দেখতে পারে ঠিকঠাক? মানে আমাদের সময় থেকে এখনকার কথা বলছি আর কি। এখনকার তো অনেক চেঞ্জ হয়ে গেছে, ছেলেমেয়েরা যেটা বলে সেটাই করে, যে আমি এটা ভালো করতে পারি, আমি এটাই করব। এক্স্যাক্টলি। এখন কিন্তু আর বাবা মা কিন্তু ওভাবে আর ইয়ে করতে পারে না। যেমন আমার যদি লাইফের কথা বলি, আমার ছোটকালে বাবা মারা গেছে, আমরা 4 ভাই বোন, খুব স্ট্রাগল করে আমি বড় হয়েছি। আমি যেমন কখনো আমার মাকে আমরা স্কুলে পাইনি, কলেজে পাইনি, কোনো প্রোগ্রাম আমার মা আসতো না, পারতো না আমার মা। আমার 4 ভাই বোন, আমি সবার ছোট। আম্মুর লাইফটা খুব স্ট্রাগল ছিল, আমাদেরকে মানুষ করা, ঢাকা শহরে 4টা ছেলে মেয়ে মানুষ করা, বিয়ে দেওয়া।
তো সবার মাঝখানে দেখা যাচ্ছে যে আমি ছোট থেকেই মানে লাইফের স্ট্রাগলগুলো দেখতে দেখতে আমি লাইফে কখনো প্রেম করি নাই। আমি ভাবছি এগুলো আমি মানে আমার দুই বোনে প্রেম করে বিয়ে করছে, আমি আমি তো ছেলের মতো হবো, আমি ছেলের মতো হবো, আমি স্টাবলিশড হবে, আমি ভালো কিছু করবো যেন আমার মার একটা দাম থাকে সমাজে, সব দিক থেকে আত্মীয়স্বজনের কাছে সব দিক থেকে। আমি মানে আমার ছোটকাল থেকে আমি মার সাথেই ছিলাম, এক রুমের মধ্যে আমি বড় হয়েছি মার রুমে। তো আমি মার ইয়েটা তখন তো বুঝতাম না যে মার একটা যে হাহাকার একটা কষ্ট, উনি যে ওনার পুরো যৌবনটা যে নষ্ট করছে, বিয়ে করে নাই বা আমাদেরকে মানুষ করতে গিয়ে পুরো লাইফটা স্যাক্রিফাইস করছে, এগুলো আমি খুব বুঝতাম। তখন থেকে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করছে যে না আমি লাইফে কিছু করব। তো অনেক একটা সময় দেখা যাচ্ছে যে আমাকে বিয়ে দিবে, আমি বলছিলাম বিয়ে করবো না, আমি এস্টাবলিশড হব। তারপর আমি ব্যাংকে জব করলাম, 2012-তে হচ্ছে আমি ইস্টার্ন ব্যাংক, 13-তে সিটি ব্যাংক। তারপর দেখলাম যে আমার মা নিউজ পছন্দ করে, তখন আমি নিউজে চলে গেলাম। মানে আপনার স্বপ্নের ব্যাপারটা কিন্তু এইভাবে ছিল যে আমি একটা ছেলের মতো বড় হব, আমি নিজের মানে মেয়ে যে মার ঘাড়ে বসে খাবো, এবং আমার নিজের টাকা আমি বিয়ে করছি। আরো শুনবো, আপনার গল্পটাও খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, আরো শুনবো। একটা ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম ছোট্ট একটা বিরতি থেকে। আজকে মানে আড্ডাটা এত সুন্দর হচ্ছে, আমার নিজেরও খুব ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর গল্প শুনছি। যদিও কিছুটা থাকে না বাধা বিপত্তির কথা শুনে আমাদের আসলে মন খারাপ হয়, কিন্তু যখন দেখি এই বাধা বিপত্তি একেবারে কিছুই করতে পারেনি, উতরে চলে আসতে পেরেছেন আমাদের বন্ধুরা, সেই সময় কিন্তু খুব বেশি ভালো লাগে। সাকসেসের কথা শুনলে সবারই ভালো লাগে। সো আপনারা যারা আপনাদের গল্প আমাদেরকে জানাতে চান, তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। হ্যাঁ মেরিনা আপু, বলছিলেন আপনি। তারপর আর কি ভাবলাম যে না আমি ছেলের মতো নিজেকে গড়ে তুলবো, মানে মেয়ে বলো যে বিয়ে করব বাচ্চা নিব একটা সময়ের ব্যাপার আছে। তো আমি এটা খুব ফাইট করছি, আমার ফ্যামিলি থেকে একদম ইন্টারমিডিয়েট পাস করার পর থেকে শুরু হচ্ছে আমার বিয়ে নিয়ে। মানে এই বিয়ে নিয়ে আসে, ও বিয়ে নিয়ে আসে, আমি করবোই না, আমি আগে স্টাবলিশড হবে, একটা সমাজে নিজেকে দাঁড়া করাবো, আমার একটা পরিচিতি থাকবে, তারপর আমি বিয়ে করবো। তারপর যখন আমি সিটি ব্যাংকে জব করতাম, ছিল সপ্তাহে 6 দিন অফিস, ওটা আমার একটু খারাপ লাগতো, কারণ আমি বাসায় এভাবে টাইম দিতে পারতাম না। 6 দিন ছিল? হ্যাঁ, পাশাপাশি আমার এমবিও ছিল। আমি আবার আমার লেখাপড়ার দিক থেকে আমি মাস্টার্স এমবিএ একসাথে করা, তারপর আমি এলএলবি করে এখন আমি সিএ পড়তেছি। মানে আমি থেমে নাই, আমি করতেই থাকবো। আমি তো মানে পারলে ফাঁকি দিতাম পড়াশোনায়, আমার এই টার্গেট ওরকমই ছিল যে আমি কিছু একটা করবো। মানে আমার মার যে স্বপ্নগুলো আম্মু করতে পারে নাই, সেটা আমি চেষ্টা করছি মানে করার জন্য। তা আমার এটা ইচ্ছে ছিল যে আমি প্রতি মাসে যখন স্যালারি পেতাম, আমি মাকে নিয়ে শপিং এ যেতাম, মা কোনটা পছন্দ করবে সবসময় এইভাবে চলতাম। তারপরে দেখা গেল যে আমার বিয়ের জন্য প্রচন্ড মানে ফোর্স, আমার আত্মীয় স্বজন সবাই শুধু হাদিসের কথা, বিয়ে না দিচ্ছে আসে কেন আত্মীয় স্বজন জানি না, মানে আমি মানে কারোর সাথে কথা বলতাম না, আমি একদম সারাদিন সবার ফোন ব্লক করে রাখতাম। বিয়ে করতে হবে কেন, ওনারা আগে এসে সবাই আগে বিপদে আগে আসবে না, বিপদে কেউ আগে দুটো কথা বলার জন্য আগে চলে আসবে। আমি কাউকে ডিস্টার্ব করি না, আমি আমার টাকা ইনকাম করতেছি, আমি ভালো আছি, আমাকে বিয়ে দেওয়ার জন্য সেটা আমার ব্যাপার, আমার ভালো লাগবে তখন আমি বিয়ে করবো, আমাকে তো ফোর্স করার কিছু নেই। তেমন আছে যে আমি সিভিও দেখিনি, আমাকে ছেলের সামনে নিয়ে গেছে, না জানি কোনো মফস্বলের হাতে বলে আসছে যে ছেলে খুব সুন্দর হ্যান্ডসাম পছন্দ হবে, দেখলাম যে না 50 বছর একটা বুড়া বসে আছে আমার সামনে, অনেক টাকা পয়সা আছে, আমাকে নিয়ে বসে দিছে। তো এইভাবে আমি বললাম যে তুমি আমাকে মেন্টালি প্রেশার দিও না, আমি ঠিকই বিয়ে করবো, টাইম হোক, আমি আগে আমাকে রেডি করি, কারণ এটা তো আমার লাইফের ব্যাপার। ওই যে মনে করতো যে বয়স হয়ে যাচ্ছে, এই মেয়ের জন্য তো পাত্র পাবো না। মানে আমাদের এখানে আমাদের দেশে চিন্তা করে কি, একটা মেয়ে অতিরিক্ত যোগ্য হয়ে গেলে আর বিয়ে করতে চাইবে না, তাকে কেউ বিয়ে করতে চাইবে না, কারণ এই ধারণা আছে যে অতিরিক্ত যোগ্য মেয়ের স্বামী হতে গেলে তাকে তো আরো যোগ্যতা অর্জন করতে হবে, আর মেয়ের নিচে থাকলে হ্যাঁ তাহলে ডমিনেট করবে কিভাবে, মানে এরকম এই মেন্টালিটি এখনো চেঞ্জ হয়নি, কিছু কিছু জায়গায় এখনো আছে, হ্যাঁ এখনো আছে, কিন্তু একদম আগের চাইতে কিছুটা হলেও এই যে আপনি আপনার হাজবেন্ডের সাপোর্ট পেয়েছেন, আপনি আপনার হাজবেন্ডের সাপোর্ট পেয়েছেন, উনিও শুরুতে উনার হাজবেন্ডের সাপোর্ট কিন্তু পেয়েছেন। খুব যারা এডুকেটেড তারাও কিন্তু এই ধরনের কথাবার্তা বলে, বিশেষ করে তুমি নিউজ প্রেজেন্টার মিডিয়ার মেয়ে, মেয়ে তো মনে হয় বেশি সুবিধার হবে না, এটা সাংসারিক হবে না, সংসার তো বুঝবেই না, এই অবস্থা। আমার তো ফেস দেখে হবে
আমি ফেস দেখি মানে লাইক থাকে না যারা একটু গম্ভীর না, আমি অনেক হাসি খুশি, আমি সবার সাথে অনেক মিশি। ও আচ্ছা, ও তো সবার সাথে মিশে। হ্যাঁ, কারণ প্রবলেম আছে, নিজে অনেক ধরনের কথা শুনতে হয়েছে, কিন্তু আমি কখনো এগুলো কেয়ার করতাম না। আমি যে আমার লাইফটা আমার, আমি এই তোমার মতো এত কষ্ট করতে পারবো না, আমি স্টাবলিশড হব। আমি জানি না আমার লাইফে কি আছে, হতে পারে যে আমার হাজবেন্ড নাও থাকতে পারে। তুমি যে লাইফটা কষ্ট করে আসছো সেই লাইফটা আমি করবো না। আমি এমন কিছু করবো যাতে আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে স্ট্রাগল করতে পারি। হ্যাঁ, কারণ আমার মা যেভাবে আমাদেরকে কষ্ট করছে, নিজের জন্য কখনো ভালো কিছু করে নাই, আমি সবকিছুই করবো। এর জন্য আমি মানে বিয়ের পর আমার হাজবেন্ডকে বললাম, সে একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমার হাজবেন্ড। তাহলে আমাকে সিএ পড়তে হবে। তুমি যেহেতু এই প্রফেশনে আসো, তাহলে আমি যদি এখানে পড়ি, তাহলে তোমার ফার্মটা আমি দেখতে পারবো, আমি একটা বিজনেসম্যান হবো, এবং আমি আমার বাচ্চাদের ফিউচার সিকিউর করতে চাই। তো এই তখন থেকে আমার এখন পর্যন্ত লেখাপড়া চলতেছে, মানে নিউজ, লেখাপড়া, বিজনেস সবকিছু একসাথে। আমার একটাই টার্গেট যে আমি লাইফে ভালো থাকবো, আমার মাকে আমি বড় হজ করাবো, এবং আমার মাও কিন্তু আমার সাপোর্টে খুব ভালো আছে। আমি সবসময় আমার মাকে দেখি, যখন যেটা লাগে, যেটা বলে, মানে আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এবং বিয়েটা নিয়ে খুব প্যারা খেয়েছি আর কি, আমার পুরো লাইফের বিয়েটার জন্য আমার ভাবতাম আমি সুইসাইড করবো, এরকম লাগতো। এই এখন একটা ছেলে, তখন একটা ছেলে, তখন একটা ছেলে, আমি কি ব্যাপার, এত ছেলে দেখতে হবে কেন? আমার তো কাউকে প্রেম করার সুযোগ দেয়নি আমার ফ্যামিলি, কারণ আমাকে বোঝানো হচ্ছে ছেলেরা সবাই খারাপ, আমি প্রেম করতে গেলে আমার কোনো একটা ঝামেলা হবে। অনেক বড় দুঃখ আছে, খুব কষ্ট এটা আমার ভিতরে। আপনার হাজবেন্ডকে বলেছেন এই কষ্টের কথা? না, আমার হাজবেন্ড আমার মার পছন্দই আমি বিয়ে করছি, মানে আমার মাকে আমার কথা দেওয়া ছিল যে মার পছন্দই বিয়ে করব। তা আমার হাজবেন্ড এরকমই যে সারাদিনই বউয়ের সাথেই আছে, মানে সে তার হিউজ ডিগ্রি, পড়ালেখা। তাই মাঝে মানে কি বলবো, আপনি হয়তো প্রেম করতে পারেননি, কিন্তু দেখা যাচ্ছে বিয়ের পরে তো প্রেম করছেন, তাই না? এখনো চলছে। ওর ভিতরে তো নাই, ও তো পড়াশোনা, ওর মানে ওর লাইফে একদিন ও আমাকে টাইম দিবে, ওইটাই ওর জন্য অনেক কিছু। শো দেখে ভাইয়ার ভেতরে জানে, আমি বলবো, বলে আসছি যে আমি আমার সবার ওয়াইফাইটাই চাই। আচ্ছা ঠিক আছে, একটু দিদির কাছে আসি। আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি তো এমনিতেই অনেক বাধা বিপত্তির শিকার হয়েছেন, তারপর নিজে যে উঠেছেন, হ্যাঁ, এই গল্পটা একদম একটু ডিটেলসে আমাদেরকে বলেন, যে বাধা যখন এসেছিল ওই সময়টা আপনি কি করেছিলেন? আমার হাজব্যান্ড যখন মারা যান, তখন তো আমার বাচ্চাটা খুব ছোট ছিল, 3-3.5 বছর, প্লেতে পড়ে। তো তখন আমার ছোটোখাটো একটা পার্লার ছিল, এই যে বললাম যে 30,000 টাকা নিয়ে পার্লার কিনা, তারপর একটু একটু করে তো গড়লাম। তো একদিন কাজ করলে 3 দিনই আমি নাই, শখে শখে আমার ওইটা করা, আমারে খুঁজেও কেউ পায় না, এমন বিউটিশিয়ান আমি। তো পায় না আমারে না পাইয়া আমার হাজবেন্ডের ফোন দিত, দাদা দিদি কোথায় বা বৌদি কোথায়। তো খুঁজতে খুঁজতে এই ফুচকার দোকানে গিয়ে আমাদের পাওয়া যেত, আমরা মা ছেলে ফুচকা খাইতেছি, ফুচকা আমি না বুঝতে পারছিলাম না প্রথম ফুচকার দোকানে আমাদেরকে পাওয়া যেত। মানে খুব রাতবেলা বলতো যে আমি তো অনেক বছর ধরে বিজনেস করি, তুমি তো এগুলা বুঝো না, কোনোদিন জবও করো নাই, তারপর বিজনেসও করো না, এই জন্য বুঝো না, বিজনেস করলে বিজনেসের মতো করো, বিভিন্ন ট্রেনিং করো, আরো দক্ষ হও, বিজনেসটা আরো বাড়াও, টাকা পয়সা নেও। আমার ওইগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। 5,000 টাকা ইনকাম করলে মনে হইতো আমার কাছে ওইটা 5 লাখ টাকা। মানে দিদি হচ্ছে কি, আচ্ছা ঠিক আছে আমি এতটুকু করেছি, এটাই আমার জন্য শান্তি, তাই না? হ্যাঁ, তো পরদিনই শপিং করা, শপিং না করলে তো আমার ভালোই লাগতো না। হ্যাঁ, আর হাজবেন্ডের পকেট তো আছেই, সমস্যা নাই, দায় ছিল না। আমার বাবার বাড়ি তো আমি সবার ছোট ছিলাম, 4 ভাই 2 বোনের, তো আদরেরই ছিলাম। তারপর শ্বশুর বাড়ি তো আমার শ্বশুর আমার বাবার বন্ধু ছিলেন, তো ওইখান থেকে ওদের ফ্যামিলির সাথে মধ্যখানে একটা গ্যাপ হয়ে গেছিল। তারপর আবার আমার ভাইয়ের ফ্রেন্ড আমার হাজবেন্ড, ওইভাবে পরিচয় হইয়া তারপর ওরা বললো যে আমার শ্বশুর বাড়ি, আমার ননাসরা, আমার শ্বশুর শাশুড়ি নাই আগে দেখেই, আমারও বাবা নাই, তো মা তো ওনাদের ছিলেন। তো একটু গ্যাপ হয়ে গেছে, তখন আবার পরিচয় বের হলো, বের হওয়ার পরে ওরা বললো যে আমার আবার ডাক নাম রুনা, রুনাকে আমাদের দিয়া দেন, তাহলে মানে আমাদের আবার আত্মীয়তাটা জমবে। তো ওনারা আমার আসলে অনেক সাপোর্ট করতো। তো এইরকম তো চলছে আমার। তো উনি মারা যাওয়ার পরে আমরা তো হিন্দু সমাজে অনেক বাধা বিপত্তি, হিন্দু সমাজে হাজবেন্ড মারা গেলে একটা রঙিন শাড়ি পরতে পারবে না, এখন তো অনেক পরিবর্তন হয়েছে। তারপর তো অনেক কিছু, মানে ড্রেস পরতে পারবে, 3 পিস পরতে পারবে না, সব কিছুতে বাধা। তো আমি এখন মানে ও মারা যাওয়ার পরে মানে ভাবতেই পারি নাই কখনো যে আবার আমি সেই উঠে দাঁড়াবেন, হ্যাঁ এরকম করতে পারবো।
তো এখন পার্লারে যাই না, আশেপাশে যে মানুষগুলো ছিল অনেকেই তো ছিল আমার শুভাকাঙ্ক্ষী, তো রাইসা বলতো আপনি আসেন, আমাদের একটু সাজাই দিবেন, আপনাকে কাজ করতেই হবে, এখন দাদাও চলে গেল, আপনিও যদি এইভাবে চলে যান বাচ্চাটার কি দোষ, তো এতিম হয়ে যাবে। তো এই থেকে আমি ভাবলাম যে না, আজ থেকে এই বিজনেসটাই আমার সংসার, হাজবেন্ড যাই বলেন ওইটা নিয়ে আমার সব। কখনো আবার নতুন করে জীবন শুরু করতে ইচ্ছে করেনি? না, ওইটা নিয়ে আমি আর কখনো ভাবিনি। মানে আমার হাজবেন্ড আমাকে 10 বছরে যা দিয়ে গেছে, আমার মনে হয় না 10 যুগেও ওইটা মানুষ পায়। বাহ, মনটা ভরে গেল শুনে। মানে খুব, তো আমার সবাই মানে শাড়ি পরতে দিত না, তো আমি যখন পার্লারে যাইতাম তখন ড্রেস পরে পার্লারে মানে শাড়ি পরে পার্লারে, ওইখানে গিয়ে আবার একটা ড্রেস পরতাম, আবার আসার সময় সেই ড্রেস পাল্টাইয়া আবার শাড়ি পরে বাসায় আসতাম। এইভাবে চলতে চলতে ভাবলাম যে আমার তো এইভাবে বসে থাকলে হবে না, এখন তো আমার এটা থেকে আমার সব কিছু চলতে হবে। তখন আমি সেই ঢাকায় আমার এক ক্লায়েন্টের সাথে ঢাকায় আসি, তারপর বিভিন্ন ট্রেনিং দিই যে আমি আগে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে, তারপর আমার তারপর আমি বিভিন্ন ট্রেনিং নেই, দক্ষ হই, তারপরে শুরু করি। তো বিভিন্ন রকমের বাধা, যে যেমন মুসলমান যারা আছে ওরা বলে হে কি শাড়ি পরে ঘুরতেছে, হাজবেন্ড নাই। আবার হিন্দু সমাজ যেমন আমার এই আত্মীয় স্বজনের মধ্যেই আছে, বলছে যে থ্রি-পিস কেন পরবে, আমাদের মান সম্মান নিয়ে খেলা করছে এইভাবে। আসলে আগে একভাবে মানুষজন ভাবতো, এখন হয়তো চিন্তা ভাবনা অনেকটুকু চেঞ্জ হয়েছে। এটার আরেকটা রিজন হচ্ছে এই যে আপনি মানে নিজে নিজের হেল্প করেছেন, আস্তে আস্তে করে আপনি যেমন আপডেটেড হয়েছেন, অনেকের চিন্তা ভাবনা সেরকম আপডেটেড হচ্ছে, এখনো চলছে। সো আমরা চাই সবার মন মানসিকতা আস্তে আস্তে চেঞ্জ হোক, তাই না? তাহলে কিন্তু আমাদের ইচ্ছেগুলো স্বপ্নতে পরিণত হবে, তাই না? আমি একটু জুমে আমাদের অনেক বন্ধুরা আমাদের জয়েন করে ফেলেছেন, সবার নিশ্চয়ই অনেক গল্প আছে। আজকের যে টপিকটা ইচ্ছে থেকেই স্বপ্ন জয়, এই টপিকটা নিয়ে আসলে আড্ডা দেওয়ার জন্য মানে কি বলবো, গল্প বলার জন্য অনেকেই আছেন। আমি প্রথমে চলে যাই রেবেকা আপার কাছে। রেবেকা আপা, সন্ধ্যা নাদিয়া, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। বৃষ্টিতে খুব ভালো লাগছে, গরম তো একটু শান্তি। হ্যাঁ, মানে আমি ওটাই জিজ্ঞেস করতাম প্রথমে, আজকে যে ওয়েদারটা অনেক জায়গায় কিন্তু একদম খুব তোলপাড় হয়ে যাচ্ছে, বিশেষ করে উপকূলীয় জায়গায়। আমি কিছু কিছু ভিডিও দেখেছি, আমার এত মন খারাপ হচ্ছিল, পানি উঠে গেছে একদম। হ্যাঁ, বাসা মানে ঘরে থাকতে পারছেন না ওনারা, সে গাছ পড়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু সবারই কষ্ট হচ্ছে। আর আমি আসার সময়, চ্যানেলে আসার সময় দেখলাম জায়গায় জায়গায় পানি, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। সো রেবেকা আপা, আপনাদের ওদিকের কি অবস্থা বলেন, পানি কি উঠে গেছে? না না, আমি যতটুকু জানি যে ধানমন্ডি মিরপুর 10-এর দিকে পানি উঠেছে, তবে এটার জন্য একটু দুঃখ লাগছে। আর আমার এলাকাটা হচ্ছে আমার অফিস বনানীতে, বাসা মিরপুর ডিএইচএস, এদিকটা একদম ভালো আছে আল্লাহর মধ্যে। তবে বিভিন্ন মানুষের যে সমস্যা, এটার জন্য একটু খারাপ লাগছে। মানুষের সমস্যা মানে জীবনের একটা কষ্ট, দুর্বিষহ কষ্ট, এটা তো আসলে খুব খারাপই লাগে। একদম একদম সত্যি কথা। আর আজকে যে টপিকটা, এটা নিয়ে একটু বলি। ইচ্ছা মানুষের থাকলে স্বপ্ন এমনি জয় হয়। একদম ইচ্ছা শক্তিটাকে মানুষকে সর্বপ্রথম চিন্তা করতে হবে, আমার ইচ্ছাটা স্বপ্নতে নিতে গেলে আমাকে কি কি করতে হবে। সেই প্ল্যান মাফিক জীবনে আগালে মানুষ পারে না এমন কিছু নাই, সবই মানুষ পারে। সত্যি কথা। তবে এটার জন্য মানুষকে অনেক অনেক ইচ্ছাটা আগে থাকতে হবে, অনেক ইচ্ছা, যেটাকে আমি একবার না 3বার বললাম, এই জন্য অনেক অনেক অনেক। হ্যাঁ, এই ইচ্ছা যদি থাকে স্বপ্নে চূড়ায় পৌঁছানো সম্ভব। তবে এটা আল্লাহ যেটা বলেন যে এই যে এমন আজকের দিনটা, একটা মানুষ কেউ ভালো আছে, যেমন আমার ক্ষেত্রে আমি বললাম যে আমি খুব ভালো আছি, কিন্তু আমার অবস্থানটা অন্য কারো ক্ষেত্রে যে দেখে তারা কিন্তু খুব কষ্টে আছে। সেই কষ্টটা যাতে মানুষ না পায়, সবাই যাতে ভালো থাকে, সবার ইচ্ছা যাতে আল্লাহ পূরণ করে, সবাইকে ভালো রাখুক, এতটুকুই বলবো না দিয়ে আজকে আমি বেশি কিছু একদম একদম। থ্যাংক ইউ রেবেকা আপা। আরো অনেক বন্ধুরা আছে, সবার সাথে কথা হবে, একটা বিরতির পরে আসছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
আবারও ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা অনেক বেশি জমে গেছে এবং আমাদের বন্ধুরাও জয়েন করে ফেলেছেন। আপনারা যারা জুমে চলে আসতে চান তাড়াতাড়ি চলে আসুন, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আচ্ছা, আমি আবার একটু জুমে চলে যাই। তিন্নি আপু, তিন্নি আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না, আপনি বাঁকা হয়ে গেছেন, একটু রোটেট। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট। হ্যাঁ আপু, আমি আপনার শুনতে চাই আপনার ইচ্ছে মতো কি, মানে সেই প্রফেশনে কি আছেন যে প্রফেশনে আপনার ইচ্ছে ছিল আসার, ইচ্ছে মতো প্রফেশন হয়েছে কিনা? আপু প্রফেশনটা ইচ্ছা মতো হয় নাই। ছোটবেলায় ইচ্ছা ছিল হচ্ছে আমি লয়ার হব, বা আমার চাইতো যে আমি পাইলট হব বা কেবিন ক্রু হব। কারণ আমার আম্মা চাইতো যে আমি একটু উঁচা লম্বা তো হাইটে, তো বলতো যে তুমি ইয়া হও, বাট আমি লয়ার হতে চাইছি, বাট কোনোটাই হয় নাই। এখন আমি একটা কর্পোরেট সেক্টরে আছি। তারপর আলহামদুলিল্লাহ বলবো, যখন আমি শুরু করেছিলাম মনে করেছিলাম যে পারবো না, বাট ওই যে বললেন আপু ইচ্ছা শক্তি, আজকে যে বিষয়টা, তো আমার মনে হতো যে আমি অ্যাজ এ মানে ছেলে হলে মনে হয় এখানে আরো ভালো করতে পারবে, বাট আমি একটা সময় চিন্তা করলাম না, একটা ছেলে যা করতে পারে আমিও তা করে দেখাবো। তো ইনশাল্লাহ আমি যেখানে গেলাম সবার সাপোর্টে, আমার টিমের সাপোর্টে আমি আমার ইচ্ছাগুলো পূরণ করে একদম স্টেট একটা ছেলে যা পারে এখন আমি সেটা করেই দেখিয়েছি, এবং আমি প্রাউড কাজ করি, এটা ফিল করেছে না আমি মেয়ে হিসেবে খুব ভালো সেলসম্যান। বাহ, চমৎকার চমৎকার, খুবই ভালো। যে কোনো জিনিস আসলে সেল করা অনেক টাফ, অনেক টাফ। আমি নিজেই মার্কেটিং সেক্টরে ছিলাম, ঠিক আছে? সো আসলে এইটা যে সুন্দরভাবে করতে পারে সে আসলে অনেক কঠিন কাজ করে ফেলতে পারে, একদম মানে খুবই টাফ এই প্রফেশন, তাই না তিন্নি আপু? একদম সত্যি কথা, একদম একদম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নাহিন আক্তার আপা, আপনাকে আমি প্রথমবার দেখছি, আপনি কি আগেও এসেছিলেন কখনো আমাদের আড্ডায়? না আপু, আজকে প্রথমবার। বাহ, চমৎকার। কোত্থেকে জয়েন করেছেন আপু? আমি ঢাকা খিলগা বাসাবো থেকে, আমার বন্ধু বসার কাছে মিতালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ চমৎকার, ভালো। তাহলে আপনার বন্ধুকে দেখার জন্য আপনি আজকে জুমে চলে এসেছেন। আপনার বন্ধু না থাকলেও প্রতিদিন আমরা আছি, আমাদের সাথে জুমে জয়েন করে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ আপু, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনি কি বিশ্বাস করেন যে ইচ্ছে থাকলে আমরা স্বপ্ন জয় করতে পারি? জি আপু, ইচ্ছে থাকলে স্বপ্ন জয় করা সম্ভব। একদম একদম সত্যি। আপনার এরকম কোনো ইচ্ছে ছিল যেটা পূরণ হয়েছে? আচ্ছা আপুর নিশ্চয়ই ওখানে কারেন্ট চলে গেছে, এখন একটু কারেন্টের প্রবলেম হচ্ছে আজকে। শামিমা আপা, খুব সুন্দর লাগছে আপনাকে ম্যাজেন্টা লিপস্টিকে। আসসালামু নাদিয়া আপু, ভালো আছেন আশা করছি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, খুব ভালো আছি। আপনি কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। বাহ, চমৎকার। হ্যাঁ জি আপু, হ্যাঁ আজকে যে টপিকটা, হ্যাঁ আপনি কখনো আপনার কোনো ইচ্ছে পূরণে বাধা পেয়েছিলেন কিনা একটু বলেন, শুনতে চাই। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ নাদিয়া আপু, থ্যাংক ইউ স্টুডিওর গেস্ট এবং আমার জুমের বন্ধুরা। আসলে আজকে টপিকটা দেখে আমার জীবনের যে বিষয়টা আমার সামনে আয়নার মতো করে ভেসে বেড়াচ্ছে সেটা একটু বলি। সেটা হলো যে আমি যখন কি বলবো জব করি, বেসিক্যালি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, কিন্তু তখন কাজ করতে গিয়ে মনে হলো আসলে প্রতিটা মানুষের আইন জানা উচিত, তাই আমার ল পড়ার খুব ইচ্ছে হলো। তো তখন আমি ল পরীক্ষাটা দিলাম, ফার্স্ট পেপার ক্লিয়ার। কি যেদিন দেওয়া হলো ঠিক পরের দিনে আমার বিয়ে হলো, আগে থেকে সব ঠিকঠাক ছিল। বিয়ে হওয়ার পরে তো আমি হানিমুনে চলে গেলাম, হানিমুনে গিয়ে আমার ছেলে কনসেপ্ট করলো, বাহ আসলাম, ভালো কথা। এরপরে এসে দেখি আমার রেজাল্ট ভালো, কিন্তু আমার এত ক্রিটিক্যাল কন্ডিশন ছিল যে আমি আর ফাইনালটা দিতে পারলাম না। বেসিক্যালি সেই 96 এর কথা আমি বললাম। তো আমি আর 96 আমি ক্যান্ডিডেট ছিলাম, 97 এর ফেব্রুয়ারিতে পরীক্ষা শেষ হলো, আর 4 ফেব্রুয়ারি বিয়ে হলো 97 এর। যাই হোক, পরে আর ওই দুঃখটা কষ্টটা আমার রয়ে গিয়েছিল। এরপরে তো হলো গেল করতে করতে 26 বছর পরে এসে আমি
আমার সেই স্বপ্ন পূরণ করেছি। এটার আজকের 26 বছর পর ওয়াও। ইচ্ছে থাকলে উপায় হয়, ইচ্ছে থাকলে স্বপ্ন পূরণ হয়। 26 বছর মানে আমি এই 26 বছরে এসে আমি লয়ের একজন লেকচারার হয়েছি। সেটা কিরকম, আমি 3 বছর আগে এই যে এলএলবিটা কমপ্লিট করলাম, যে কলেজ থেকে করেছি ফাতেমা ল কলেজ জিকাতলা, ওখানে আমি এখন লেকচারার হিসেবে জয়েন করেছি। তো এই এত বছর পরে এসে এই পরিণত বয়সে এসে আমি যে কিভাবে লয়ে পড়াশোনা করেছি, এটা একটা বিশাল ইতিহাস। আমার ছেলে মেয়ে জানে, সারা বাড়িতে কাগজপত্র নিয়ে হাঁটছি আর পড়ছি আর লিখছি। ওরা আমাকে চা করে দিচ্ছে, গরম পানি করে দিচ্ছে, আমার হাজবেন্ড এটা আগে দেয় ওটা আগেই দেয়, সবার সহযোগিতায় আমি এবং সেকেন্ড ক্লাস পেয়েছি, প্রিলিতেও সেকেন্ড ক্লাস, ফাইনালও সেকেন্ড ক্লাস, এবং প্রিন্সিপাল স্যার আমাকে আর ছাড়েননি, কলেজেই রেখে দিয়েছে। এটা আমার জীবনের বড় একটা চিন্তা করলেন যে এখানেই থেকে যাও। বাহ, চমৎকার। এই যে এরকম গল্প শুনে কিন্তু আমরা যারা দেখি, যারা শুনতে পাচ্ছি, আমরা কিন্তু খুব ইন্সপায়ার্ড হই, তাই না? তার মানে হচ্ছে বয়স কোনো ব্যাপারই না। আপনার আসলে ইচ্ছে থাকলে আপনি ইচ্ছে পূরণ করতে পারবেন এবং আপনার স্বপ্ন জয় হবে। এই ঠিক একদম শামীমা আপার মতো, উনি যেভাবে ইচ্ছেটা পূরণ করেছেন 26 বছর পর। উনি পড়তে চেয়েছিলেন লতে, এখন উনি টিচার, লেকচারার। খুব ভালো লাগলো শুনে আপা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নাহিন আপার কাছে আরেকবার যাই। নাহিন আপা, ইলেকট্রিসিটি চলে গিয়েছিল? না, আজকে সবদিকে খুব ঝামেলা হচ্ছে, ইলেকট্রিসিটি চলে যাচ্ছে বারবার। হ্যাঁ বলেন, আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনার স্বপ্ন জয়ের কথা। আমার যে ইচ্ছা ছিল আমি একজন বিউটিশিয়ান হব, আচ্ছা, স্বাবলম্বী নারী উদ্যোক্তা হব। আচ্ছা, ইনশাআল্লাহ আশার ইচ্ছা পূরণ হবে। বাহ, আজকে 22 বছর পার্লার চালাচ্ছি। 22 বছর? জি আপু। চমৎকার। আপনার বিউটি পার্লারের নামটা একটু বলেন। আমার পার্লারের নাম হচ্ছে অপরূপা হার্বাল বিউটি পার্লার। অপরূপা হার্বাল বিউটি পার্লার, আচ্ছা, বাহ, চমৎকার। এটা কোথায়? এটা হলো খিলগা বৌদ্ধ মন্দির। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওদিকে বৌদ্ধ মন্দিরের আশেপাশে যারা আছে তারা জানতে পারলো যে হ্যাঁ একটা ভালো পার্লার আছে। 22 বছর ধরে, মানে হচ্ছে সার্ভিস অনেক ভালো, তাই না? এই যে আপুদের কথা শুনে, মানে শামীমা আপার কথা শুনে আমার আসলে খুব বেশি ভালো লাগছে যে আপনি বিলিভ করেন তো না যে সময় ব্যাপার না, আমরা যদি চাই আমাদের স্বপ্ন যে কোনো বয়সে পূরণ করতে পারি। এটা আসলে কি, আমি যখন ইউনিভার্সিটিতে জয়েন করি শিক্ষক হিসেবে 2018 সালে লেকচারার হিসেবে, তো ওই সময় 2018-তে আমার সমবয়সী যারা জাহাঙ্গীরনগরে হোক বা কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে হোক, তারা তখন অ্যাসোসিয়েট প্রফেসর, আমি লেকচারার। আচ্ছা আচ্ছা। তো আমার অনার্স এবং মাস্টার্স কমপ্লিট হয়ে গিয়েছে 2010-এ। আমি 18-তে জয়েন করেছি, 8 বছর পরে। ওকে, 8 বছর পর। 8 বছর পরে। তো আমাকে জয়েন করার পরে অনেকে জিজ্ঞেস করেছে যে এতদিন পরে কেন জয়েন করেছো, বা এতদিন পরে কেন এসেছেন, বা এতদিন ধরেই কি অ্যাপ্লাই করেছেন শিক্ষক মানে হওয়ার জন্য? মানে হচ্ছে 8 বছর ধরে। এক্স্যাক্টলি, 8 বছর ধরেই কি অ্যাপ্লাই করছিলেন শিক্ষক হওয়ার জন্য? তো তখন আসলে আমার কি যে মানে আমি কখনো ওই যে বললাম যে আসলে শিক্ষক যে হব, এটা আমি কখনো আসলে ভাবিনি, সত্যি কথা যেটা। আর আমি কখনো না জাহাঙ্গীরনগরে আমার নিজের বিভাগেই কখনো অ্যাপ্লাই করিনি শিক্ষক হওয়ার জন্য। তো আমি আসলে এটা বোঝাতে হয় যে আমি শিক্ষক হব কি হব না, বা নিজেকে একটা জায়গায় তৈরি করা, যার জন্য এই মাঝখানের 8টা বছর সময় টিভিতে জব করা, তারপর ইন্ডিয়াতে পড়তে যাওয়া। এবং ইন্ডিয়াতে পড়তে যাওয়ার পেছনে একটা মজার ঘটনা আছে, সেটা হলো যে আমি যখন সময় টিভিতে জব করতাম, আমাদের প্রোগ্রাম শুটিং করে নিয়ে আসতাম, চৈতি আপুর সাথে বলেছি কাজ করতাম। তো শুটিং করে নিয়ে আসার পরে এডিটরের সাথে বসে ফার্স্ট কাটটা করতাম। তো চৈতি আপু তারপরে পুরোটা ফাইনাল কাটটা দেখে এক্সপোর্ট দিয়ে সেটা রান হতো। তো যখন এডিটরের সাথে বসে কাজ করতাম, মাঝে মাঝে আমি জিজ্ঞেস করতাম যে ভাইয়া এটা কিভাবে করে, এটা কিভাবে হয়। তো ওখানে আমাকে ভাইয়া, আদনান ভাইয়া ছিলেন এডিটর, আদনান সময় টিভিতে, আদনান ভাইয়া আমাকে একটু একটু করে দেখানো শুরু করলেন যে দেখো এটা এভাবে করে, এভাবে ইম্পোর্ট করে, এভাবে করে। তখন তো আমরা কার্ডে করতাম, P2 কার্ড তখন ছিল, এভাবে করে কার্ড ইনজেস্ট করতে হয়, এভাবে করে কার্ড থেকে র ফুটেজকে প্রক্সি করতে হয়, এভাবে করে কাজ করতে হয়। তো এগুলো উনি শেখাতেন, টুকটুক টুকটুক করে শেখাতেন।
তখন সেই সময় আমার এক বন্ধু প্রকাশ, সে তখন সত্যজিৎ রায়তে পড়ছে এডিটিং এর উপরে। বাহ, এই গল্পটা শুনবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা কিন্তু অনেক অনেক জমে গেছে, আমরা অনেক সুন্দর সুন্দর গল্প শুনছি, নিজেদের একদম জীবন থেকে নেয়া যাকে বলে। আমার খুব ভালো লাগছিল এই যে নাহিন আপুর কথা শুনে, শামীম আপুর কথা শুনে, আর আমাদের স্টুডিও বন্ধুদের কথা শুনে তো খুবই ভালো লাগছিল, খুবই ইন্সপায়ারিং। আপনারা যারা এখনও চান আমাদের সাথে একটু আড্ডা দিবেন, তাড়াতাড়ি জুমে চলে আসুন, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমি যাব আবারও জুমে, তবে আমি চাই একটা গান হয়ে যাক, তাই না? অনেকক্ষণ তো আড্ডা হলো। মেরিনা আপু খুব সুন্দর গান পারে, সো আমি মেরিনা আপুর কাছ থেকে একটু ছোট্ট করে একটা গান শুনতে চাই। যেহেতু আমার প্র্যাকটিস নেই অনেকদিন থেকে, আমি ট্রাই করব। এই ভালো সিঙ্গাররা কিন্তু এসব বলে, জানি না। আচ্ছা, আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনামালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ দানা মেলা গাং চিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা তুলেছিলে। কেন শুধু ছুটে চলা, একই কথা বলা, নিজের জন্য বাঁচা, নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা লাগে। কোথায় শান্তি পাবে, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে? বাহ, আসলে প্র্যাকটিস নেই, একটু প্র্যাকটিস দরকার নেই, আমাদের এখানে আমরা আড্ডা দিচ্ছি, আড্ডার ছলে আমরা গান শুনতে পারি, কোনো সমস্যা নেই। আমি একটু জুমে চলে যাই। খুকু আপু। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মানে এই ঝড় তুফানে কেমন আছেন, সব মিলাই বলেন। ঝড় তুফানে আসলে আমি কি বলবো, রাত থেকে আমি ঘুমাতে পারতেছি না, মানে শো আওয়াজে। হ্যাঁ হ্যাঁ, অনেক শো বাসাটা একটু উপরে, মনে হচ্ছে কিছু একটা ঢুকতেছে ঘরের মধ্যে, এই ভয়টা আমার খুব পাচ্ছে সারাদিন। আজকে অফিসেও যাইনি, সেই ছিল বারান্দায় বসে বসে বৃষ্টি উপভোগ করছি, ভালো লাগছে। আমি তো আজকে বৃষ্টিতে ভিজছি। আমার খুব আচ্ছা, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি এখন যে প্রফেশনে আছেন, হ্যাঁ, ওই প্রফেশনটা কি আপনার ইচ্ছের মাধ্যমে হয়েছে, মানে স্বপ্ন জয় হয়েছে আপনার? না, আসলে ইচ্ছের মাধ্যমে এটা আমি ইচ্ছে করিনি কখনো, এটা আমি আশা করি। সত্যি কথা, এটা সত্য কথা। কারণ আমি যখন লেখাপড়া শুরু করি, আমার ফ্যামিলির কেউ গভর্নমেন্ট জব করতো না, তো আমারও প্ল্যান ছিল যে আমি অ্যাডভোকেট হব, ওইভাবেই লেখাপড়া করছিলাম। তো বাবা মারা যাওয়ার পরে যেহেতু বাধা চলে আসলো, তখন প্ল্যান ছিল যে চাকরি করবো, লেখাপড়া শেষ করে চাকরি করবো, হয়তো প্রাইভেট অর্গানাইজেশনে করবো বা কোনো স্কুলের টিচার হব, মানে আমাকে একটা কিছু করতে হবে, এটা আমার মাথায় ছিল যে আমি একটা নিজের পায়ে দাঁড়াবো, তারপর আমি আমার বিয়ে হোক বা যাই হোক সেটা পরবর্তী। তো সেই সময় আমি বলা যায় মানে কি বলে যে মানে আলাদিনের চেরাগ পাওয়ার মতোই আমার লাইফে ঘটছে। মানে সরকারি চাকরি তো বলি যে সিস্টেম ছাড়া বা লবিং ছাড়া হয় না, কিন্তু আমারটা একদম মানে আমি আশার বাইরে গিয়ে আমার চাকরিটা হয়েছে, এবং কিছুই লাগে আমি নিজে অবাক হয়ে গেছিলাম যখন আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে পাই। তখন আমার মনে হয়েছিল যে আসলে আল্লাহ মানুষের কখন যে কিভাবে মানুষকে মানে উপকৃত করে, এটা আমার তখন থেকে বিশ্বাস চলে আসছে যে মানুষকে আল্লাহ ঠকায় না কখনো। বাহ, আমি এটা একদম সত্যি কথা। আমি প্রচন্ড স্ট্রাগল করেছিলাম একটা চাকরির জন্য, আমি প্রচন্ড ইন্টারভিউ দিতাম। আমার তো চাকরি হয়েছে আগে, বিয়ে হয়েছে পরে। তো আমি মাস্টার্স কমপ্লিট করে আমি মনে হয় 6-7টা অর্গানাইজেশনে চাকরি ইন্টারভিউ দিচ্ছিলাম, কম্পিউটারিস্ট বা রিসিপশনিস্ট। আমি সরকারি চাকরি আশাই করিনি, ঠিক মানে বিনা মেঘে বজ্রপাতের মতো আমাকে একজন ডেকে এনে আমাকে চাকরিটা দিচ্ছে।
বাহ, চমৎকার চমৎকার, খুবই খুবই ভালো লাগলো। হ্যাঁ, এটা স্বপ্ন জয়ের মতো। লাইফে সবচেয়ে বড় স্বপ্ন জয়টা হয়েছে কি, যেটা আজকে আরেকটা সত্যি কথা বলি, আমি তো একটু কালো ছিলাম আর দেখতে খুব একটা ওই সময় স্টুডেন্ট লাইফে অতটা অ্যাট্রাকটিভ ছিলাম না, যার কারণে জীবনে কখনো প্রেম করতে পারি কিন্তু মনে মনে চিন্তা করতাম যে আমি তাকেই ভালোবাসবো যে আমাকে ভালোবাসবে, এবং আমার যদি সেটা বেস্ট ফ্রেন্ড হয়, মানে বন্ধু, তো লাইফ থেকে যদি আমি একটা ভালো বন্ধু পাই, মানে পার্টনার হিসেবে, আমার পার্টনার আমার বন্ধু হইতে হবে, তার কাছে আমার কোনো কিছু লুকোচুরি থাকে, এরকম যদি কাউকে পাই করবো। মনে মনে চিন্তা করতাম, আমার বান্ধবীরা আমাকে এটা নিয়ে হাসাহাসি করতো যে তুই এরকম পাবি না, আমি না পাইলে নাই, আমাকে তো লাইফে আগাইতে হবে। কিন্তু আল্লাহ কিন্তু আমাকে কি এরকমই একটা বেস্ট ফ্রেন্ডকে আমার জীবন সঙ্গী বানাই। এই জায়গায় আমি আল্লাহকে শুকরিয়া, সবচেয়ে বড় কথা এখন পর্যন্ত আল্লাহ ভালো আছে, সুস্থ আছি, ভালো আছি, সুখে আছি। এটাই ভালো থাকা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, সবচেয়ে বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। স্বপ্না আলম আপা, কারো জীবনে মানে প্রেম আসে না, আপনার জীবনে আমার মনে হয় অনেকবার প্রেম আসছে। কেউ কেউ বাবা মার ভয়ে প্রেম করতে পারে না, আপনার একটু করে আগে টপিকের বাইরে একটু, আপনার জীবনে প্রেম কয়বার আসছে বলেন তো? ধন্যবাদ তোমাকে, আমাকে তো কাঁধে ফেলাইলাম, সবাই তো আমার গোপন কথা যাই না যাবে, বুঝছো? ছিল বারবার, সবাই আসে একবার, আমার আসে বারবার। কেন আসে জানে না, টাইট দেওয়া হইতো, বলতো যদি কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে দেখি সেদিন অবস্থা টাইট দেওয়া হইতো। এই টাইটের মধ্যে তার কোনো প্রেম তো থেমে থাকে না, বুঝছো? এটা একদম সত্যি কথা, প্রেম থেমে থাকে না। হ্যাঁ বলেন। আমার বোন সবসময় বলতো তোর জন্য কবে যেন আমারই মান সম্মান যায়। ও আপনার তো জমজ বোন তাই না? জমজ বোনে আসে, সেজন্য বলতো যে তোর জন্য কবে যেন আমার মান সম্মান, তোরে ভাইবা যদি আমার হাতখান ধরে তাহলে আমি তো নাই হয়ে যাবো। বাহ বাহ, শুনেই ভালো লাগলো। এখন একটু টপিকে আসি। আপনার এই যে স্বপ্ন জয়ের পেছনে, হ্যাঁ আপনি তো একটা প্রফেশনে আছেন, একটা বিজনেসে আছেন, একজন উদ্যোক্তা। আপনার এই জায়গায় আসার পেছনে কি প্রথমে আপনার ইচ্ছে শক্তি ছিল, নাকি থাকে না অন্য কয়েকজনকে দেখে তারপরে মনে হয়েছে আপনিও পারবেন, এরকম কিছু ছিল? একটু শুনতে চাই। আসলে আমার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আমার কোনোকালেই ছিল না, আমার শিক্ষক হওয়ার খুব ইচ্ছা ছিল। আমি সবসময় চিন্তা করতাম যে আমি শিক্ষক হবো, কিন্তু হয়েছে আমার বোন, আমি কিছু হতে পারি নাই। আমার বিয়েটাও হয়ে গেছে খুব তাড়াতাড়ি, শ্বশুরবাড়িতে আসার পর আমার চুলার কাছে ধরাই দিছে, তারপর আমার স্বপ্নগুলো সব ভেঙে চুরমার হয়ে গেছে। তারপর থেকে চিন্তা করতাম যে কিছু একটা করব, নিজের পায়ে দাঁড়াবো, নিজের নামে একটা পরিচিত হবে। এরকম করতে করতে যখন, যেটা আমি অকপটে আমি সবসময় স্বীকার করি, যে নেক্সাস লেডিস ক্লাবে যখন আমি জয়েন হলাম তখন অনেক উদ্যোক্তাদের দেখলাম, তাদের দেখে আমি উৎসাহিত হলাম। তখন থেকে আমার নতুন করে একটা স্বপ্ন দেখতে লাগলাম, এবং সেই স্বপ্নটা আমার এখন জয়ের পথে। আমি এখন মনে করো বিভিন্ন নিয়ে কাজ করতেছি, যেমন বাহারি আচার, খাবার দাবার, এখন আবার নতুন প্রোডাক্ট আমার টপ ওয়ান সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, এটা খুবই ভালো। আমাদের অনেক বন্ধুরা সেই পাউডারটা নিছে এবং ভালো রিভিউ দিছে। মানে আমি এটা আমারও নিতে হবে, আমাকে লিংক দিন। আমার ইচ্ছা আছে তোমাকে দিয়ে এটা দিয়ে একটা কাজ করাবো, বুঝছো? এটা আমার মনের ভিতরে আছে। আচ্ছা ঠিক আছে, কখনো সময় সুযোগ হলে অবশ্যই করে দিব, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ সো মাচ আপু, খুব ভালো লাগলো শুনে। আরো আপুরা যুক্ত হয়েছেন, সবার সাথে আড্ডা হবে। একটু আমি স্টুডিওতে চলে আসি। হ্যাঁ আপু, এই যে শুনছিলেন শামীমা আপুর কথা, যিনি বলছিলেন 26 বছর পর আবার নতুন করে উনি শুরু করেছেন। হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে কখনো কোনো জায়গায় স্টপ হয়ে থাকার পরে, অনেক বছর চলে যাওয়ার পরে আবার নতুন করে শুরু করতে পারে? হ্যাঁ অবশ্যই। যেমন আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর আমি কখনো ভাবি নাই যে আমি আবার সেই বিজনেসটা দাঁড়া করাবো, আমি এই পর্যন্ত আসতে পারবো, ওইটা আমি কখনো ভাবি নাই।
কিন্তু একটু 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 করে আমি এই পর্যন্ত আসছি। আমার এমন অবস্থা ছিল যে আমরা তো হিন্দু সমাজে হাজব্যান্ড মারা গেলে ওই মেয়ের কাছে কেউ কোনোদিন চুলও কাটবে না, বউ সাজাবে না। আমার কাছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পরিচিত কেউ বউ সাজতে আসতো না। আচ্ছা, যে ওর তো হাজব্যান্ড নাই, ওর কাছে যাইও না। তো ওইগুলো শুনলে আমার খুব খারাপ লাগতো। তো আমি যখন ঢাকায় ট্রেনিং করতে আসি, তো তখন এক আপু বলছিল যে সবাই তো সাজগুজ করে আসছে, আমি একেবারেই নর্মাল। তখন ওনারা বলছিল যে আগে নিজের গেট আপ ঠিক করতে হবে, তারপরে একজন বিউটিশিয়ান হওয়া যায়। তো আমার আরেক বন্ধু বলছে, আমার ঢাকায় অনেক বন্ধু, এই যে এক বন্ধু এইখানে আছে, তো আরো বন্ধুরা আমার বাইরে বসে আছে আমার জন্য। কালকে থেকেই ওরা আমার সাথে আছে। আমি গাড়ি থেকে নামার পরে ওরা ফুল নিয়ে আমার জন্য দাঁড়াইয়া ছিল। তারপর আমার সাথে শপিং টপিং করছে, আমারে নিয়ে আবার পার্টি করছে। এই পর্যন্ত আছে আমার সাথে। স্টুডিওতেও ছিল, ওই যে মেকআপ রুমেও ছিল। চমৎকার। তো এইগুলা বন্ধ হয়ে যাওয়ার পরে যে আমার কাছে কেউ সাজবে না, ওই আপু যখন বলছে, তো আমার এক বন্ধু বললো ওর তো হাজবেন্ড নাই, তার জন্য সাজগুজ করে না। তখন উনি বললো যে রহিমা সুলতানা রিতা উনি, তো যে শুনেন আপু, আগে আপনার বিজনেস, এই যে আপনি এত দূর ঢাকায় আসছেন বা এই পর্যন্ত এই কিছু করতেছেন, কেউ কি আপনার দায়িত্ব নিছে? আপনারটা আপনি নিতে হবে। মানে আমাদের রিতা আপা? হ্যাঁ, রিতা। বাহ, হারমোনিয়াস। হ্যাঁ। তো আপনি মনে করবেন যে আপনার বিজনেসটাই সবকিছু, বিজনেসের ভিতরে থাকলে ওইখানে যা যা করতে হয় ওইসবই করবেন। তো ওইসব শুনে আমি গেলাম, গিয়ে যে আমার মনে হইলো যে আমার কাছে কেউ যদি বউ নাই সাজায়, আমি যদি কাজ না করি তাহলে আমার সংসার চলবে কিভাবে? আমার দায়িত্ব তো কেউ নেয় নাই। তখন আমি কি করলাম, আমি যখন গড়ে থাকি, গড়ের মতো থাকি, যখন আমি বিজনেসে ঢুকে যাই, তখন আমার বিজনেসে যা যা প্রয়োজন আমি তাই করি, আমি কারো কথা শুনি। বাহ, আরো শুনবো একটা ব্রেকের পরে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পরে। হ্যাঁ মিতালি আপু, শুনছিলাম আপনার কথা, এই যে বললেন নিজেকে একটু চেঞ্জ করতে হয়, কথাটা কিন্তু সত্যি। আসলে আমরা এই যে আপনি বললেন না, ঘরে আপনি একভাবে থাকছেন, কিন্তু বিজনেসে যখন যাচ্ছেন তখন নিজেকে পুরোপুরি চেঞ্জ করে যাচ্ছেন, যেটা আপনার আসলে দরকার। একটা বিজনেস চালানোর জন্য কিন্তু, বিশেষ করে বিউটি স্যালুন চালানোর জন্য নিজেকে একদম টিপটপ থাকতে হবে, তাই না? আপনাকে নিশ্চয়ই রাহিমা সুলতানা রিতা আপা এই পরামর্শটাই দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, শুনি, একটু বলেন। তারপর আমি যখনই বিজনেসে থাকি, বিজনেসে যা যা প্রয়োজন আমি তাই করি, আর না করলে তো এই পর্যন্ত আসলে আমার পক্ষে সম্ভব ছিল না। লোকে তো নানান কথা বলে, অনেক সময় মন খারাপ হয়, ওইগুলো নিয়ে এখন আর ভাবি না, আমি ওইগুলো অভ্যস্ত হয়ে গেছি। তা আমার মনে হয় আসলে একটা মেয়ের ইচ্ছা শক্তিটাই, একটা মেয়ে না, মানে যে কোনো মানুষের ইচ্ছা শক্তিটা হচ্ছে বড়। একদম, ইচ্ছা, মন থেকে ইচ্ছা থাকলে সবকিছু করাই সম্ভব। একদম সত্যি কথা, তার জ্বলন্ত প্রমাণ আমি। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মেরিনা আপু, আপনি যদি কিছু বলতে চান, এই যে মেয়েদের বা আসলে নারীদের, হ্যাঁ এখানে নারী পুরুষ বলে কথা না, এখানে হচ্ছে মানুষের, তাই না? প্রত্যেকটা মানুষের ইচ্ছে শক্তি অনেক ইম্পর্টেন্ট। এখনকার আমাদের যে সময়টা চলছে বা মানে ভবিষ্যতেও হবে, একটা মেয়ের এস্টাবলিশড হওয়া আমি মনে করি খুব দরকার, নিজের জন্য, বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য। তো আপু যেটা বললো বা আপু যেটা বললো, দুইজনের পক্ষ থেকে আমি বলবো যে আমিও চাচ্ছি যে আমিও কিছু একটু করি লাইফে। এটা সব মেয়েদেরকে আমি বলবো যে আমাদের মেয়েদের মানে জন্ম যে আমরা বিয়ে করে সংসার করব, আসলে বলা যায় না। হ্যাঁ, বিয়ে করে সংসার করবো বা হাজবেন্ড বা শাশুড়ি সব ঠিক আছে, মেইনটেইন করে নিজের জন্য একটু সময় বের করতে হবে, নিজের জন্য কিছু একটা করতে হবে, যে আমি একটা মানুষ, আমাকে ওইভাবে যেন সবাই ট্রিট করে। এইটাই আমি চাই সবসময়, আমি এটাই সবাইকে বলবো যে মানে ইচ্ছা, স্বপ্ন দেখো, স্বপ্ন বাস্তবায়ন হবে, আজকে না কালকে হলেও হবে, বাট স্বপ্নটা দেখতে হবে। হ্যাঁ, চেষ্টা থাকতেই হবে। হ্যাঁ আপু, আপনার কাছ থেকেও শুনতে চাই একটু করে। একদম অনুষ্ঠানের একদম শুরুতে যেটা বলছিলাম না, যে মায়ের একটা অভিমান ছিল, নাটকে পড়েছিলাম, সেই অভিমানটা কিন্তু আমার অভিমানটা তখনই যায় যখন আমি এই বিশ্ববিদ্যালয়ে চাকরিটা পাই, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যখন হাতে পাই। বাহ, আমার মার মানে আমার আম্মুর চোখ দিয়ে পানি চলে আসে, মনে হলো যে অভিমানটা মনে হয় গেল। তো এই যে জায়গাটা, আমি এখনকার যারা আছে আমি সবাইকে বলবো, শুধু মেয়ে না ছেলেদেরকেও বলবো, অনেক ছেলেদেরকেও অনেক কথা শুনতে হয় আসলে। সবাইকে যেটা বলবো যে লোকে কথা বলবেই, কিছু করলেও বলবে, কিছু না করলেও বলবে, বেটার কিছু করা। যেহেতু বলবে, এর খুব সুন্দর বলেছেন, যেহেতু বলবে কথা আমাকে শুনতেই হবে, তো কিছু করি, ঘরে বসে থেকে কথা শুনে তো লাভ নেই। একদম। এবং যেটা দেখছি, হ্যাঁ আমার হাঁটার রাস্তাটা হয়তো ভালো না, আমাকেই তৈরি করতে হচ্ছে, মসৃণ না, তৈরি তো করি, একটা ইট রাখি, আরেকটা ইট দেই,
এভাবে করি এগিয়ে যাই। যেমন বৃষ্টির মধ্যে যেভাবে আমরা যেটা অনেক সময় করি তাই না, পানি জমে গেলে যেভাবে হাঁটি না, একটা ইট দিয়ে দিয়ে দুটো ইট দিয়ে দিয়ে সেভাবে করে হাঁটা শুরু করি, ঠিক এপার থেকে ওপারে পৌঁছে যাব। একদম একদম সুন্দর বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমরা একটু ওবাইদা আপুর কাছে চলে যাই। ওবাইদা আপা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনিও যদি একটু কিছু বলতে চান, এই যে স্বপ্ন পূরণ করতে হলে ইচ্ছা শক্তি তো অনেক ইম্পর্টেন্ট তাই না, একটু শুনি আপনার কাছ থেকে। আমি বলি যে ইচ্ছা শক্তিটাই হলো আসল, যে আমি যদি কোনো কাজে মানে করতে চাই বা মানে আমার এটা স্বপ্ন আছে, সেটা যদি মনের মধ্যে রেখে দেই যে আমি পরে করব বা এখন করব না, বা কেউ হেল্প করবে, কারো হেল্প লাগবে, সহযোগিতা লাগবে, এগুলা চিন্তা করে বসে থাকি, তাহলে হবে না, তাহলে ওটা কোনোদিনও হবে না। মানে তখনই মনে হলে তখনই কিছু কাজ শুরু করতে হবে, যেন আমি পরবর্তী কাজগুলি আবার তাড়াতাড়ি করতে পারি। মানে শুরু করা ইচ্ছাটাই আসল সব কাজই। একদম সত্যি কথা, থ্যাংক ইউ। আমার জন্য কে বলে আপনার এনার্জি এত কিছু করেন, তা আমি যদি ইচ্ছা না করতাম তাহলে আমি কিছু করতাম যে অফিস করে। হ্যাঁ হ্যাঁ ওটাই, থ্যাংক ইউ আপা। মুক্তি আপা, আপনার ভাবনাটাও একটু শুনতে চাই। আসলে স্বপ্ন জয় করতে হলে বিশ্বাসও করতে হবে যে আমি পারবো, আর ইচ্ছেটাও থাকতে হবে তাই না? আপনি কি আমার সাথে একমত কিনা একটু শুনি। সবার আগে হচ্ছে ইচ্ছা। হ্যাঁ, ইচ্ছা না থাকলে কখনো কোনো কিছুই সম্ভব না। কিন্তু হচ্ছে তোমার এর মাঝে আমি বলতে চাই, তোমার উদ্যোক্তার ভিডিওটা এত ভালো লেগেছে আমার, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আমাদের মেয়েরা কি পারে না এটা বুঝাই দেয়। থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ বলেন। ইচ্ছা ছিল বলেই তো হচ্ছে ধরো এত এই বুড়া বয়সে আবার ট্রেনিং করি, আবার উদ্যোক্তা হলাম, কোথায় থেকে কোথায় গেলাম। ইচ্ছা না থাকলে কখনো কোনো কিছু হয় না। আমি কয়েকদিন ধরে খুব অসুস্থ, মানে এমন অসুস্থ মনে হচ্ছে যে আমি আর পারবো না, কিন্তু কিসের, ডাক্তারের কাছ থেকে এসে আবার ঠিকই শোরুমে বসছি, অর্ডার আসছে সেগুলো কাজ করছি, আবার ট্রেনিং আসছে সেগুলো, কে ট্রেনিং করবা, মানে ফেসবুকে একদম সবাই এখন বলে তুমি না অসুস্থ, অসুস্থ জায়গায় অসুস্থ থাকবে, কিন্তু কাজ তো থেমে থাকবে না। এইটা একদম সত্যি কথা, এটা এক পর্যন্ত মানুষের জন্য করতে চাই। বাহ বাহ, চমৎকার করতে চাই, চমৎকার ভাবনা আপা। থ্যাংক ইউ সো মাচ। নার্গিস আপা, এখন একটা সুন্দর করে হেসে দেন আগে। হ্যাঁ, নার্গিস আপার হাসি অনেক সুন্দর, এই জন্য বলছিলাম হেসে দিতে। হ্যাঁ নার্গিস আপা, আপনার কাছ থেকে একটু আপনার ভাবনাগুলো শুনতে চাই, আর আপনার যদি কোনো গল্প থাকে এই আপনার স্বপ্ন পূরণ নিয়ে একটু বলবেন, আমাদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আমাকে এত সুন্দর কমপ্লিমেন্ট, প্রথমেই একটা তো আমার স্বপ্ন ইচ্ছাগুলো সেটা পূরণ হয়ে গেল। সবাই বলে, এবং বিশেষ করে ও আমাকে বিশেষ করে বলে যে তুমি যখন হাসো আর আমি যখন অফিস থেকে ফিরি, তোমার হাসিটা দেখলে আমার সারাদিনের ক্লান্তিটা শেষ হয়ে যায়। আমার একটা সুইট। এখন পর্যন্ত এটা আমার কাছে আলহামদুলিল্লাহ লাগে। আর ইচ্ছে তো অনেক ছিল, স্বপ্ন তো অনেক দেখি, কিন্তু বাস্তবায়ন করতে গেলে তো অনেক কিছুর অ্যারেঞ্জ লাগে, অনেক কিছুর মানে লাগে না এমন কিছু নাই, অনেক কিছু লাগে। তার মধ্যে থেকে ইচ্ছা শক্তিটা তো অবশ্যই মেন থাকতে হবে, যে আমি যেটা করবো এটা আমি করতেই হবে, এই দৃঢ়টা জেদ, এই জেদটা যদি থাকে, আর যদি সেটার জন্য একটু কেউ ঠেলা দেয়, উপকরণ পাওয়া যায়, তাহলে তো অবশ্যই রেলগাড়ি চলতেছে। হ্যাঁ, এটা তো আমরা পারি, মেয়েরা নারীরা একটু খেলা দিতে হয় শুধু আমাদের থেকে। সবার কাছে এটাই কাম্য না। সেটাই। আসসালামু আলাইকুম। খুবই ভালো লাগলো আপনাদের সবার সাথে আড্ডা দিয়ে, এবং সবার গল্পগুলো খুব মানে ইন্সপায়ারিং তাই না? থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে এত সুন্দর করে আড্ডা দেওয়ার জন্য, আর আমাদের এই স্টুডিওতে আসার জন্য খুব ভালো লাগলো আপনাদের সাথে আড্ডা দিতে। ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য কথা বলার। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।